তাহলে আমরা গতকালকে এই এই জায়গা থেকে শুরু করেছিলাম। আর প্রথমে একটা অঙ্ক দেখেছিলাম যেটা এই পেজে আছে। শুনতে পাচ্ছো? জি আপু, শুনতে পাচ্ছি। তাহলে এই অঙ্কটাতে দেখা যাচ্ছে যে 3 ধরনের ছাত্রের সেট আছে। এক ধরনের হলো মাছ পছন্দ করে এরকম ছাত্রের সেট, আর এটা হচ্ছে মাংস পছন্দ করে, আর হচ্ছে মাছ এবং মাংস উভয়টি পছন্দ করে। তো দেওয়া আছে যে মাছ পছন্দ করে এরকম ছাত্র আছে 65%, মানে 100 জনে 65 জন। মাংস পছন্দ করে এরকম ছাত্র দেওয়া আছে 55%, মানে 100 জনে 55 জন। আর মাছ ও মাংস উভয়টি পছন্দ করে এরকম ছাত্রের সংখ্যা হচ্ছে 100 জনে 40 জন, মানে 40% ছাত্র। তো এখানে আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। তো এখন আমরা দেখি, আমাদের আসলে এটুকু লিখতে হবে, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে নিচে এই ছবিগুলো দেওয়া হয়েছে। তো এখানে আমরা এফ এফ দ্বারা বুঝিয়েছি একটা মাছ পছন্দ করে এরকম ছাত্রের সেট, এবং সেটাকে আমরা বৃত্ত দ্বারা বুঝিয়েছি। এবং বলা আছে প্রশ্নে যে এরকম ছাত্র হচ্ছে 65%। আর এদের হচ্ছে মাছ পছন্দ, আর এর মধ্যে আবার এমন কিছু ছাত্র আছে যারা মাছও পছন্দ করে আবার মাংসও পছন্দ করে। তারপর এখানে আমরা আরেকটা সেট দেখাচ্ছি যেখানে এম দ্বারা বোঝাচ্ছে যে যারা মাংস পছন্দ করে এরকম ছাত্র, এবং এরকম ছাত্র হচ্ছে 100 জনে 55 জন। আর এখানে শুধুমাত্র মাংস পছন্দ করে এরকম ছাত্রই নেই, এখানে কিছু ছাত্র আছে যারা মাছও পছন্দ করে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি মাছের সেট আর মাংসের সেট এই উভয়টাতে এরকম কিছু ছাত্র আছে যারা মাছও পছন্দ করে আবার মাংসও পছন্দ করে। এখন তার মানে এখানে একই ধরনের ছাত্র আছে যারা হচ্ছে মাংস পছন্দ করে আবার মাছ পছন্দ করে, আবার এখানেও এরকম কিছু ছাত্র আছে যারা মাছ পছন্দ করে এবং মাংস পছন্দ করে। সুতরাং এরকম ছাত্রকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? তো আমরা এই যে দুটো বৃত্ত আছে, যারা মাছ পছন্দ করে আর যারা মাংস পছন্দ করে, তাদেরকে আমরা একটা পরস্পরছেদী বৃত্ত দ্বারা প্রকাশ করেছি। তো এই পরস্পরছেদী বৃত্তে আমরা দেখতে পাই যে এই অংশটুকু দুজনের মধ্যেই কমন আছে, অর্থাৎ এই পুরোটা হচ্ছে আমাদের সেই মাছের সেট যার মধ্যে আমরা মাছ পছন্দকারী ছাত্র দেখেছিলাম এবং তার মধ্যে কিছু মাংস পছন্দকারী ছাত্র ছিল। আবার এই সেটটা হচ্ছে আমাদের সেই মাংসের সেট যেখানে হচ্ছে মাংস পছন্দকারী ছাত্র এবং মাছ পছন্দকারী ছাত্র দুটোই ছিল। এখন দেখা যাচ্ছে এখানে কিছু মাছের ছবি দিয়ে বোঝানো হয়েছে যে এখানে সব মাছ পছন্দকারী ছাত্র আছে আর এখানে সব মাংস পছন্দকারী ছাত্র আছে। আর এই জায়গাটুকুতে মাছ এবং মাংস উভয়টি পছন্দ করে এরকম ছাত্র আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এই অংশটা দুজনের মধ্যেই আছে, দুজনের মধ্যেই কমন। আর এটা প্রশ্নে দেওয়া আছে যে মাছ এবং মাংস উভয়টি পছন্দ করে এরকম ছাত্র হচ্ছে 40%। আবার দেওয়া আছে এই শুধুমাত্র এই যে মানে এই সেটটা যার মধ্যে মাছ পছন্দকারী ছাত্রের সেট, যার মধ্যে কিছু ছাত্র আছে মাংসও পছন্দ করে আবার মাছও পছন্দ করে, এই সেটটা হচ্ছে 65%। আর এই মাংস পছন্দকারী ছাত্র 55%, এবং তাদের মধ্যে কমন আছে আবার 40%। তাহলে আমরা যদি এই সেটটাকে ভাঙি এবং এখান থেকে শুধুমাত্র মাছ পছন্দ করে এই অংশের ছাত্র, তো আমরা এটাকে আলাদাভাবে আঁকলাম। তারপর মাছ এবং মাংস পছন্দ করে এই ভিতরের সেটটা, এটাকেও আমরা আলাদাভাবে আঁকলাম। এবং এই পাশে দেখা যাচ্ছে যারা মাছ এবং যারা শুধুমাত্র মাংস পছন্দ করে এরকম ছাত্রের সেট, তো সেটাকেও আমরা আলাদাভাবে আঁকলাম। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে আছে শুধুমাত্র যারা মাছ পছন্দ করে এবং তাদের মধ্যে কিন্তু এই কমন অংশটা নাই। তো এই কমন অংশ, অথচ আমাদের এই পুরো সেটটার হচ্ছে 65%। আর 65% থেকে আমরা এই কমন অংশটা যদি বাদ দিই তাহলেই আমরা পাবো শুধুমাত্র মাছ পছন্দ করে এরকম ছাত্র। তো তখন আমরা দেখছি যে 65% থেকে আমাদের 40%টা বাদ দিতে হচ্ছে। এই পুরো বৃত্তটা ছিল 65%, আর এটুকু আমরা বাদ দিয়েছি, এটুকু হচ্ছে 40%। তো এই শুধুমাত্র মাছ পছন্দ করে এরকম ছাত্র হলো 25%। আর এটা তো প্রশ্নে দেওয়াই আছে যে মাছ এবং মাংস উভয়টি পছন্দ করে এরকম ছাত্র হচ্ছে 40%। আর মাংস পছন্দ করে এরকম ছাত্র ছিল আমাদের দেওয়া ছিল 55%, এবং তার মধ্যে থেকে যেসব ছাত্র মাংসের পাশাপাশি মাছও পছন্দ করতো তাদেরকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তো
তো এখানে 40% থেকে 55% থেকে আমরা বাদ দিচ্ছি, তো আমরা পাচ্ছি 15%। তাহলে এটাই আসলে আমাদেরকে ক নাম্বারে প্রশ্নে সংক্ষেপে দেখিয়ে দেওয়া হয়েছে যে এখানে পুরো ছাত্রের সেট যার মধ্যে মাছ পছন্দ করে, মাংস পছন্দ করে, তারপর উভয়টা পছন্দ করে, আবার কোনোটাই পছন্দ করে না, এরকম সকল ছাত্রের সেট হচ্ছে আমাদের আয়তক্ষেত্রটা দিয়ে বোঝানো হয়েছে, সকল ছাত্রের সেট। তো এখানে ক নাম্বার প্রশ্নে এটাই বলা হয়েছে যে মনে করি ছাত্রাবাসের ছাত্রের সার্বিক সেট হচ্ছে ইউ, আবার যারা মাছ পছন্দ করে তাদের সেট হচ্ছে এফ। এফ বলা হয়েছে কারণ এখানে ফিশের প্রথম অক্ষর এফটা ব্যবহার করা হয়েছে। তো আমরা এটা ইচ্ছা করলে এরকম করে চিন্তা করতে পারি। তো যারা মাংস পছন্দ করে তারা হচ্ছে এম দ্বারা প্রকাশ করেছে তাদের সেটটাকে, এবং যারা উভয়টি পছন্দ করে তাদের সেটটাকে এফ ছেদ এম দ্বারা প্রকাশ করা হয়েছে। তারপর আমরা এই আজান হচ্ছে একটু পরে আমরা শুরু করছি। কয়টার সময় পড়াবে? হ্যালো, শুনতে পাচ্ছো? জি আপু, শুনতে পাচ্ছি। তো আমরা বলছিলাম যে ছাত্রাবাসের সকল ছাত্রের সেট হচ্ছে ইউ, ইউ দ্বারা আমরা বুঝাচ্ছি। তাহলে এই ইউটা হচ্ছে এই পুরো আয়তক্ষেত্রের মধ্যে যা কিছু আছে এই পুরোটা হচ্ছে ইউ এর আওতাধীন, মানে এই ছাত্রাবাসের যত ছাত্র আছে সব এই ছোট একটা আয়তক্ষেত্রের মধ্যে আমরা কল্পনা করছি। তো তারপরে যারা মাছ পছন্দ করে তাদের সেট হচ্ছে এফ, তো আমরা এই বৃত্তটার দ্বারা সেটাকে আমরা ডিনোট করছি। তারপর যারা মাংস পছন্দ করে তাদের সেট হচ্ছে এম, তারপর আমরা এই বৃত্তটা দ্বারা সেটাকে ডিনোট করছি। এবং যারা উভয়টি পছন্দ করে তাদের সেট হচ্ছে এফ ছেদ চিহ্ন, এটা এফ ছেদ এম। তো আমরা দেখতে পাচ্ছি যে এফ বৃত্তটা এমটাকে এখানে ছেদ করেছে, মানে দুইটা বৃত্ত পরস্পরকে এই অংশটুকু
টুকুতে ছেদ করে আছে। আর বলা আছে, প্রশ্নে বলা ছিল যে এই অংশটা হচ্ছে 40%। আর প্রশ্নে এটাও বলা ছিল যে পুরো অংশটা হচ্ছে 65%। তাহলে আমরা যদি এই শুধুমাত্র এইটুকু অংশ বের করতে চাই, তাহলে 65% থেকে 40% বাদ দিয়ে আমরা এইটুকু অংশ পেয়ে যাব 25%। আবার প্রশ্নে বলা ছিল যে মাংস পছন্দকারী ছাত্রের সেট হচ্ছে এইটা এবং এটা হচ্ছে 55%। আর এখানে উভয়টি পছন্দকারী ছাত্র হচ্ছে 40%। তাহলে 55% থেকে 40% বাদ দিয়ে আমরা পেয়ে যাব 15%। আর ক নাম্বারে শুধুমাত্র এটুকুই আমাদেরকে লিখতে হবে এবং এটুকু লিখলেই আমরা 2 পাবো। এগুলো লেখা হয়েছে বোঝার সুবিধার্থে। তারপর খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে উভয় খাদ্যই পছন্দ করে না, তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা বলেছিলাম যে এই আয়তক্ষেত্রটার মধ্যে সবকিছু আছে, এটা হচ্ছে সব ধরনের ছাত্রের সেট বোঝায়। আর এর ভিতরে যে দুটো বৃত্ত আছে, এটা দ্বারা আমরা বুঝাই যে যারা মাছ পছন্দ করে, যারা হচ্ছে মাছ এবং মাংস উভয়টি পছন্দ করে, এবং যারা শুধুমাত্র মাংস পছন্দ করে। তাহলে আমরা এই পুরো সেটটা থেকে যদি এইটুকু বাদ দেই, তাহলে কোনটুকু পাবো? এই যে এই বৃত্তের বাহিরে যে আয়তক্ষেত্রের বাকি অংশটুকু আছে, এটুকু পাবো না? জি আপু। তাহলে আমরা এই পুরো আয়তক্ষেত্র থেকে এই মাঝখানে দুটো বৃত্তকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা এই বাইরের অংশটুকু পেয়ে গেলাম। আর এই বাইরের অংশটুকুই হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর। মাছ এবং মাছও পছন্দ করে না, মাংসও পছন্দ করে না, এরকম ছাত্রের সেট। এবং সেটা তারপর আমরা মাছ এবং মাংস উভয়টি পছন্দ করে এরকম ছাত্রের সেট বের করবো। প্রথমে হচ্ছে এইটুকু অংশ, যেটা আমরা আগেই বের করেছি যে এই শুধুমাত্র মাছ পছন্দ করে 25%, ক নাম্বারই আমরা দেখেছিলাম। তারপর মাছ এবং মাংস পছন্দ করে 40%, শুধুমাত্র মাংস পছন্দ করে 15%। তাহলে এই পুরো অংশটুকু হচ্ছে আমাদের, এই যে পুরো অংশটুকু, এটুকু আমরা যোগ করব, 25, 40 আর 15 যোগ করে আমরা পাচ্ছি 80%। তো আর এই পুরো আয়তক্ষেত্রটা দ্বারা আমাদেরকে 100% বোঝানো হচ্ছে, মানে পুরো 100 বোঝানো হচ্ছে। তাহলে যদি আমরা এই 100 থেকে 80 বাদ দিই, তাহলেই আমরা এই আয়তক্ষেত্রের মধ্যে এই বৃত্তের বাইরের অংশটুকু পেয়ে যাব, যেটা ডিনোট করে যারা হচ্ছে মাছ পছন্দ করে না, মাংস পছন্দ করে না, অন্য কোনো কিছু পছন্দ করে। তো এটাই আমাদেরকে খ নাম্বারে বের করতে বলা হয়েছে যে উভয় খাদ্য পছন্দ করে না, তাদের সংখ্যা নির্ণয় করো। উভয় প্রকার খাদ্য পছন্দ করে 40%, যেটা প্রশ্নে দেওয়া ছিল। তারপর শুধুমাত্র মাছ পছন্দ করে 65 থেকে 40% বাদ যাবে, তাহলে হচ্ছে 25%, যেটা আমরা ক নাম্বারই করে এসেছি। তারপর শুধু মাংস পছন্দ করে 55 থেকে 40, বাদ দিলে 15%। আর উভয় প্রকার খাদ্য পছন্দ করে না, এই পুরো আয়তক্ষেত্র 100% থেকে আমরা এই পরস্পর ছেদি দুটো বৃত্তকে বাদ দিব, মানে 100 থেকে 80 বাদ দিব, তো আমরা 20% পেয়ে যাব। এটাই হচ্ছে 20% ছাত্র যারা উভয় প্রকার খাদ্য পছন্দ করে না। আর এটাই হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর, যেটুকু লিখলে আমরা 4 নাম্বার পাবো। তারপরে হলো আমাদের গ নাম্বারের উত্তর। তা গ নাম্বারে আমাদের বলা হয়েছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়কের সেট নির্ণয় করো। তো আমরা দেখেছিলাম যে শুধুমাত্র মাছ পছন্দ করে তারা ছিল 25%, 65 থেকে 40 বাদ দিয়ে, যেটা এখানে আবার একবার করে দেখানো হয়েছে। তারপর শুধুমাত্র মাংস পছন্দ করে এরকম ছাত্রের সেট ছিল 55 থেকে 40% বিয়োগ, তো 15%। তাহলে আপু আমার একটা question ছিল, বলো বলো। ওই যে উপরে যে ছবিগুলো আঁকা ছিল না, ওগুলো কি আঁকতে হবে? না না, ওগুলো আঁকতে হবে না, শুধুমাত্র এই যে এইটুকুর মধ্যে একটা বক্সের মধ্যে যেটুকু লেখা আছে এইটুকুই তোমাকে লিখতে হবে খ নাম্বারে। আর ক নাম্বারেও যে বক্সের মধ্যে যে লেখাটুকু আছে এইটুকুই তোমাকে পরীক্ষায় লিখতে হবে, এর বেশি লিখতে হবে না, এগুলো জাস্ট বোঝার সুবিধার্থে। ওকে আপু। তারপরে হচ্ছে যারা শুধুমাত্র একটি খাদ্য পছন্দ করে, তাই আমরা দেখেছিলাম যারা মাছ পছন্দ করে তারা 25%, যারা মাংস পছন্দ করে তারা 15%। তো আমরা এখন 25 আর 15-এর গুণনীয়ক বের করব। তো এখানে ফার্স্টে আমরা সবকিছুই এক দ্বারা বিভাজ্য, তাহলে এক সবকিছুরই গুণনীয়ক, তাহলে 1 গুণন 25। তারপর 25 কখনো 3 দ্বারা বিভাজ্য হয় না, 2 দ্বারা বিভাজ্য হয় না, 4 দ্বারাও বিভাজ্য হয় না, 5 দ্বারা আবার বিভাজ্য হয়, 5 5 25। তারপর আর কোনো কিছু দ্বারাই 25 বিভাজ্য না। তো আমরা এখানে পেলাম 1 5 5 25।
গুণনীয়ক হিসেবে, কিন্তু 1 5 5 তো আর দুইবার লেখার দরকার নেই, 5 একবার লিখলেই হবে। তাহলে আমরা বলতে পারি যে শতকরা হিসেবে মাংস পছন্দকারী ছাত্রের সংখ্যা, সরি এটা হয়তো মাছ পছন্দকারী লেখা হবে, মাছ, এটা মাংস না মাছ, এটা পরে ঠিক করে দিব আমি। তো শতকরা হিসেবে মাছ পছন্দকারী ছাত্রের সংখ্যা 25 এবং তাদের গুণনীয়ক হচ্ছে 1 5 25 এবং তাদের সেট হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখানো হয়েছে 1 5 25। তারপর আমরা আবার 15 ক্ষেত্রে আসি। 15 ছিল হচ্ছে মাংস পছন্দকারী ছাত্রের সেট। তো এখানে 1 গুণন 15, কারণ 1 তো সবকিছুরই গুণনীয়ক। তারপর 15 2 দ্বারা বিভাজ্য না, তারপর 15 আবার 3 দ্বারা বিভাজ্য। এখন 3 দ্বারা বিভাজ্য যেটা আমরা কিভাবে বুঝতে পারি? আমরা এভাবে বুঝতে পারি যে এই যে 15, এই 15 এর মধ্যে দুটো সংখ্যা আছে, দুটো অঙ্ক আছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 5। আমরা কি করব? এই দুটো অঙ্ককে যোগ করব। তাহলে 1 আর 5 কে যোগ করলে আমরা 6 পাই, আর 6 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 3 দুগুণা 6, এটা সবাই জানে। তো এরকম করে আমরা যত বড় সংখ্যায় দিক তাদের অঙ্কগুলো আমরা যোগ করে যদি দেখি যে 6 দ্বারা বিভাজ্য বা 3 দ্বারা বিভাজ্য, সরি 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারবো যে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তো এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য আমরা এখান থেকে বুঝতে পারি। 3 × 5, 3 5 15। তারপর হচ্ছে এটা আবার 5 দ্বারা বিভাজ্য। কেন 5 দ্বারা বিভাজ্য? যদি কোন একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক কি? সর্বডানের যে সবচেয়ে ডানের যে অঙ্কটা সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 5 অথবা 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। তো এটা 5 দ্বারাও বিভাজ্য, কিন্তু একবার কিন্তু 5 এসে গেছে, 3 5 15, তাহলে আমাদের কিন্তু আবার 5 লিখতে হচ্ছে না। এরপর আমরা 15 কে যা দ্বারাই বিভাজ্য করতে চাই, 15 সবসময় মানে 1 থেকে 15 এর মধ্যে তো কিছু একটা থাকতে হবে যেটা দ্বারা বিভাজ্য হতে হবে। তারপর আমরা দেখতে পাবো যে 1 থেকে 15 এর মধ্যে আর কোনো সংখ্যাই নেই যেটা দেয়া 15 বিভাজ্য। 1 3 তারপর 5, এরপর 6 7 8 9 কোনোটা দিয়ে 15 বিভাজ্য না। তাহলে আমরা দেখতে পাই যে 1 × 1 গুণন 15, 3 গুণন 5, 1 3 5 15, এই কয়টাই আমরা গুণনীয়ক হিসেবে পাই 15। তো আমরা এটা লিখতে পারি যে শতকরা হিসেবে মাছ না মাংস পছন্দকারী ছাত্রের সংখ্যা হচ্ছে 15 এবং তাদের গুণনীয়ক হচ্ছে 1 3 5 15 এবং তাদের সেট, তারপর দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা দ্বারা আমরা দেখিয়ে দিচ্ছি সেটটা 1 3 5 15। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে যে এরা যে ছেদ করে সেই সেটটা আমাদেরকে বের করতে বলেছে। ছেদ করা মানে হচ্ছে আমরা আগে যে দেখিয়েছিলাম যে দুইটা মাছ পছন্দ করে এরকম ছাত্র, মাংস পছন্দ করে এরকম ছাত্রের বৃত্তগুলো পরস্পর ছেদ করে আছে এবং তাদের মাঝখানে একটা কমন অংশ তৈরি হয়েছে, যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে মাছ আর মাংস উভয়টা পছন্দ করে এরকম ছাত্র। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে ছেদ হচ্ছে কি এমন কিছু যেটা দুইজনের মধ্যেই থাকে। মানে এখানে দেখতে পাচ্ছি যে 1 5 25, আবার এখানে 1 3 5 15। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে 1 আর 5 এর মধ্যেও আছে, আবার 1 আর 5 এর মধ্যেও আছে। তো ছেদ হচ্ছে এরকম একটা উল্টো উল্টো ইয়ের মতো যে চিহ্ন, এটা দ্বারা ছেদ বোঝায়। তো এই চিহ্ন দ্বারা আমরা এটাই বের করবো যে দুটো সেটের মধ্যে কোনটা দুইটাতেই আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 আর 5 দুটোতেই আছে, তো আমরা এটাই লিখেছি ছেদ সেট 1 5, আর এটুকু লিখলে আমরা হচ্ছে গ নাম্বারে 4 এ 4 পেয়ে যাব। তারপর এটা হচ্ছে অনুশীলনের 23 নং প্রশ্ন। তো এখানে দেখানো হয়েছে যে তিনটা, এই যে সেই সার্বিক সেট আয়তক্ষেত্র দ্বারা পুরো সেট, যেটা আমরা আগে বলেছিলাম যে ইউ দ্বারা পুরোটা সেটকে বোঝানো হয়, এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পরস্পর সেটে তিনটা বৃত্ত আছে এ বি সি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টা সংখ্যা আছে 3 4 5 6, আবার বি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টা সংখ্যা আছে 4 5 8 9, আবার সি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টা সংখ্যা আছে 5 6 7 8। তো এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখানে উদ্দীপকটা ছোটভাবে ব্যাখ্যা করা আছে যে এখানে ভেন চিত্রের মাধ্যমে সেট এ বি সি এবং এদের সার্বিক সেট ইউ কে দেখানো হয়েছে। আয়তক্ষেত্রটি সার্বিক সেট ইউ মানে ইউনিভার্সাল সেট কে নির্দেশ করে, আর এই সার্বিক সেটের ভিতরে এ বি সি তিনটি পরস্পরছেদী সেট প্রকাশক বৃত্ত।
তো এখানে আমাদেরকে প্রথমে এ সেটটাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে বলা হয়েছে। তো আমরা সেট গঠন পদ্ধতি সম্পর্কে আগে পড়াশোনা করেছিলাম যে সেট গঠন পদ্ধতিতে সরাসরি দ্বিতীয় বন্ধনের মধ্যে সংখ্যাগুলো কমা দ্বারা পৃথক করে লিখে দেওয়া হয় না। এখানে আসলে কিছু শর্ত দেওয়া থাকে, যে শর্ত থেকে আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। আর এখানে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে সেটটা লিখতে বলা হয়েছে। তো এখানে আমরা এ সেটটার দিকে তাকিয়ে দেখতে পাই যে এ সেটটা হচ্ছে 3 4 5 6। তো আমরা এর মধ্যে একটা কমন জিনিস লক্ষ্য করতে পাই যে এটা আসলে একটা স্বাভাবিক সংখ্যার সেট। 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এবং এই স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে এখানে কিন্তু সবগুলো আইটেম নেই। এখানে আছে 3 4 5 আর 6, অর্থাৎ এখানে যা আছে তা হচ্ছে 1 আর 2 এখানে মিসিং। তো এটা এখানে যা আছে সব 2 এর থেকে বড় আর 7 এর থেকে ছোট। তাহলে এর মধ্যে যা আছে তা হচ্ছে 2 এর থেকে ছোট আর 7 এর 2 এর চাইতে বড় এবং 7 এর থেকে ছোট। তো এখানে আমাদেরকে এই যা লিখতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র এইটুকুই লিখতে হবে, কিন্তু এগুলো আমাদের বোঝার সুবিধার্থে এইসব লেখা হয়েছে যে এ হচ্ছে একটা এ সেট প্রকাশক বৃত্ত হচ্ছে এটা, যার মধ্যে 3 4 5 6 এগুলো আছে। এখান থেকে আমরা এ সেটকে তালিকা পদ্ধতিতে লিখতে পারি যে 3 4 5 6 যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা দ্বারা পৃথক করে আমরা তালিকা পদ্ধতি থেকে এ সেটটাকে প্রকাশ করেছি। তো এই তালিকা পদ্ধতিটা আমাদেরকে প্রশ্নে লিখতে হবে, এই কারণে এটাকে আমি বক্সের মধ্যে পৃথক করে রেখেছি। এটা আমাদেরকে উত্তরে লিখতে হবে আর বাকি সবকিছু বোঝার সুবিধার্থে। তো বিশেষ দ্রষ্টব্য হচ্ছে তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা হয়, যেটা এখানে লেখা হয়েছে, এবং একাধিক উপাদান থাকলে তা কমা দ্বারা পৃথক করা হয়। এবং এই যে কমা দ্বারা 3 4 5 6 কে আমরা কমা দ্বারা পৃথক করে রেখেছি। সেট গঠন পদ্ধতিতে সেট গঠনের শর্ত দেওয়া থাকে। আমরা এই সেটের উপাদানগুলোর দিকে তাকালে দেখতে পাই যে 3 4 5 6, আর এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। 3 4 5 6 মানে এটা একটার পর একটা আসছে, এজন্য ক্রমিক বলা হয়েছে। আর হচ্ছে এগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। আর এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2 এর চাইতে বড়, অর্থাৎ 3 কিন্তু 2 এর চেয়ে বড়, 3 4 5 6 সবই 2 এর চাইতে বড়। আর হচ্ছে 7 এর চেয়ে ছোট, এই যে 6 5 4 3 এগুলো সবই 7 এর চেয়ে ছোট। আর এটা হচ্ছে একটা শর্ত যেটা আমাদেরকে তৈরি করতে হবে সেট গঠন পদ্ধতি লেখার ক্ষেত্রে, এবং এই শর্ত দেখে আমরা আবার এটাকে তালিকা পদ্ধতিতেও প্রকাশ করতে পারবো। এখানে আমাদের যেহেতু ক নম্বরে সেট গঠন পদ্ধতি দেখাতে বলা হয়েছে, সুতরাং আমরা এখানে সেট গঠন পদ্ধতি লিখবো। তো সেট গঠন পদ্ধতিতে কি কি ব্যবহার করা হয়? সেট গঠন পদ্ধতিতে থাকে একটা অজানা চলক এক্স। এখন চলক কি? চলক হচ্ছে এমন একটা কিছু, যা কিছু হতে পারে, ক খ গ ঘ এক্স ওয়াই জেড, যার মধ্যে আমরা যে কোনো ভ্যালু রাখতে পারি। এক্স এর মধ্যে আমরা ইচ্ছে করলে যে কোনো ভ্যালু রাখতে পারি মহাবিশ্বের 1 2 3 4 5 6 যা খুশি তাই। এরকম একটা অজানা চলক আমাদের লাগবে এই সেট সেট পদ্ধতিতে প্রকাশ করার জন্য। তারপর আমাদের একটা চিহ্ন ব্যবহার করতে হবে, যেটা অনেকটা কোলন চিহ্নের মতো দেখায়, কিন্তু এটাকে আমরা কোলন চিহ্ন পড়বো না, এটাকে আমরা ইংলিশে পড়বো সাজ দ্যাট, আর বাংলায় বলবো যেন চিহ্ন, যেন। তারপর সেট গঠন পদ্ধতিতে শর্ত প্রকাশের জন্য বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা হয়, যেমন সমান চিহ্ন, বড় চিহ্ন, ছোট প্রকাশক চিহ্ন। আর এটা থেকে বড়র নিচে ছোট একটা দাগ দিয়ে বোঝানো হয় বড় বা সমান, আর ছোট চিহ্নের নিচে একটা ছোট দাগ দিয়ে বোঝানো হয় যে ছোট অথবা সমান। আর আমাদের সেট গঠন পদ্ধতিতে আরেকটা জিনিস লাগবে, যেটা হচ্ছে যৌক্তিক শর্ত। তো আমরা এখানে দেখেছিলাম যে আমাদের যে সেটটা দেওয়া আছে সেটা সবগুলো উপাদান 2 এর চাইতে বড় আর 7 এর চেয়ে ছোট। অথবা আমরা এটাও বলতে পারি যে 3 এর সমান বা 3 এর চেয়ে বড়, বা 6 এর সমান বা 6 এর চেয়ে ছোট। তো আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারি। তাই এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, এবং এক্স যেন এক্স হচ্ছে চলক, তারপর আমরা এই যেন চিহ্ন ব্যবহার করলাম, আর তারপর আমরা আমাদের সেই শর্তটা লিখলাম। দরজাটা বন্ধ করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছ? জি আপু, শুনতে পাচ্ছি। তো এখানে আমরা বলেছিলাম যে আমরা একটা চলক নিব যেটা হচ্ছে এক্স। তো আমরা একটা হ্যাঁ, জানালা বন্ধ করছি তো।
হুম। তো এখানে আমরা একটা অজানা চলক দেখতে পাচ্ছি এক্স, যেটার মধ্যে আমরা যে কোনো ভ্যালু রাখতে পারবো। তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এর মধ্যে 3, 4, 5, 6 ভ্যালু রাখা, যেটা আমরা এই সেটের মধ্যে যে উপাদানগুলো আমরা দেখেছিলাম। তারপর আমরা যেটা বলেছিলাম যে এটা হচ্ছে জ্যান চিহ্ন, সাজ দ্যাট। তো আমরা এরপরে জ্যান চিহ্নটা ব্যবহার করব। প্রথমে আমরা চলক লিখব, তারপর আমরা জ্যান চিহ্ন ব্যবহার করব, তারপর আমরা আমাদের শর্তটা লিখে দিব। শর্ত কি? এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? সবগুলোই। 0-র পর থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম করে ইনফিনিটি বা অসীম পর্যন্ত যত সংখ্যা আছে সবই স্বাভাবিক সংখ্যা। তো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং এই স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এবং এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2 এর চাইতে বড় আর 7 এর চাইতে ছোট। আর এইটুকু লিখলেই, এটা হচ্ছে গিয়ে ছোট চিহ্ন, এক্স এর চাইতে ছোট বোঝাচ্ছে, আর হচ্ছে 7 এর চাইতে এক্স কে ছোট বোঝাচ্ছে। তো এইটুকু লিখলে আমরা ক নাম্বারে ফুল মার্কস পেয়ে যাব। এরপর আমরা এটাও লিখতে পারি ইচ্ছা করলে যে 3 এর সমান বা 3 এর চেয়ে বড় আর 6 এর সমান বা 6 এর থেকে ছোট। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3, 4, 5, 6 আছে, তো এখানে 3 আছে, 6ও আছে, এবং 3 এর চাইতে বড় এবং 6 এর চাইতে ছোট জিনিসগুলো আছে। তো আমরা এই নিচেরটা দিয়েও প্রকাশ করতে পারি, আবার উপরেরটা দিয়েও প্রকাশ করতে পারি। এটা আমাদের ইচ্ছা মতো আমরা করব, তবে দুইটা করার দরকার নেই। দুটো করলে সমস্যা নেই, তবে করার দরকার নেই, কারণ একটা করলেই আমরা ফুল মার্কস পাচ্ছি। তো যে কোনোটা লিখলেই হবে। তারপরে খ নাম্বারে বলা হয়েছে যে এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ সেট সি এবং এ ইউনিয়ন বি নির্ণয় করো, এ সংযোগ বি নির্ণয় করো। তো আমরা দেখেছিলাম যে 3টা সেট এখানে আবার আঁকা হয়েছে, এই যে পুরো সার্বিক সেট ইউ। ইউ এর মধ্যে 3টা সেট আছে, পরস্পর যদি বৃত্ত দ্বারা প্রকাশ করা হয়েছে এ বি সি। তো আমরা এ সেটটাকে আলাদাভাবে এখানে এঁকে দেখিয়েছি 3, 4, 5, 6। তারপর আমরা এই বি সেটটাকেও এখানে আলাদাভাবে এঁকে দেখিয়েছি 4, 5, 8, 9। আবার সি সেটটাকে আমরা এখানে আলাদাভাবে এঁকে দেখিয়েছি যে 5, 6, 7, 8। তো এটা হচ্ছে আমাদের ছেদ চিহ্ন। মনে করার সুবিধার্থে, যেহেতু আমরা অনেকদিন আগে ক্লাসটা করেছিলাম, তো আমাদের এই বেসিক জিনিসগুলো মনে নাই থাকতে পারে। তো এটা হচ্ছে আমাদের ছেদ চিহ্ন। আর এ সেট এবং সি সেটের সকল সাধারণ বা কমন উপাদান নিয়ে গঠিত সেটটাকে আমরা বলবো এ সেট সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ এর মধ্যে 3, 4, 5, 6 আছে, সি এর মধ্যে আছে 5, 6, 7, 8। তো দুটার মধ্যেই কমন আছে কি, খালি চোখে দেখা যাচ্ছে যে 5, 6 দুইটার মধ্যেই আছে। তো ছেদ এ ছেদ সি আমরা যখন বের করবো তখন আমরা 5, 6 বলবো। তারপর ইউ হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট, আর যখন এর উপরে দুটো দাগ দেওয়া হয় তখন সেটা হয়ে যায় ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, যেটাকে আমরা আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করি, এই যে এটা। তো আমরা কখনোই ইউনিয়নের উপরে দুটো দাগ দিব না, তাহলে সেটা ইউনিভার্সাল সেট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের সংযোগ সেট। আর এ ইউনিয়ন বি হচ্ছে এ সেট এবং বি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। তো আমরা দেখতে পাচ্ছি এ সেটে আছে এই কয়টা উপাদান 3, 4, 5, 6, বি সেটে আছে 4, 5, 8, 9 এই কয়টা উপাদান। তো এটা সকল উপাদান নিয়ে যদি আমরা একটা সেট গঠন করতে চাই তাহলে আমরা লিখবো 3, 4, 5, 6, 8, 9, মানে এ সেটেও যে উপাদান আছে বি সেটেও যে উপাদান আছে সবগুলো উপাদান নিয়ে আমরা হচ্ছে গিয়ে এ সংযোগ বি উপাদানটা তৈরি করব। তো এখানে আমরা যে বক্সের মধ্যে যতটুকু আছে অতটুকুই আমরা পরীক্ষায় লিখবো, আর বাকিগুলো আমরা বোঝার জন্য দেখবো। তো এখানে এ সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা দ্বারা উপাদানগুলোকে পৃথক করে। তো এ সমান 3, 4, 5, 6, বি সমান দ্বিতীয় বন্ধনীর মধ্যে 4, 5, 8, 9, সি সমান দ্বিতীয় বন্ধনীর মধ্যে 5, 6, 7, 8। তো এ আর সি যখন ছেদ করে, অর্থাৎ তাদের মধ্যে কমন উপাদানগুলো আমরা নিব, তখন আমরা 3, 4, 5, 6, 5, 6, 7, 8 আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি যে 5 আর 6 হচ্ছে উভয়ের মধ্যে কমন আছে। আবার এ ইউনিয়ন বি, এর মধ্যে 3, 4, 5, 6 আছে, এর মধ্যে 4, 5, 8, 9 আছে। তো এটার মধ্যে এ আর বি এর মধ্যে সকল উপাদান নিয়ে গঠিত সেটটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সেট। তো আমরা 3, 4, 5, 6, 3, 4, 5, 6, 8, 9 লিখেছি, 3, 4, 5, 6, 8, 9।
আবার এ ছেদ সি, মানে এ আর সি এর মধ্যে কোন জিনিসটা কমন আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি 3 4 5 6, তারপর সি এর মধ্যে দেখতে পাচ্ছি 5 6 7 8। তো আমরা দেখতেই পাচ্ছি যে কমন আছে 5 আর 6। তো এ আর সি এর মধ্যে 5 আর 6 কমন আছে। আবার এ ইউনিয়ন বি মানে হচ্ছে, মানে এটাই আমরা হচ্ছে লাস্টে অ্যান্সার আকারে লিখেছি, যেটা আমাদের মানে সরাসরি শিক্ষকের ইচ্ছা করলে উত্তর মিলিয়ে আমাদের নাম্বার দিতে পারে যাতে, এই জন্য। তো এটুকুই আমাদেরকে খ নাম্বারে লিখতে হবে, যা লিখলে আমরা হচ্ছে 4 নাম্বার পেয়ে যাব। আর এগুলো দ্বারা আমরা বোঝার চেষ্টা করব যে আমরা আসলে কি লিখলাম। তারপর হচ্ছে গ নাম্বার। তো গ নাম্বারে দেওয়া আছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি দ্বারা কি বোঝায়? এ ইউনিয়ন বি দ্বারা বোঝায় এ আর বি এর মধ্যে যত উপাদান আছে সবকিছু নিয়ে গঠিত সেট। আর এখানে একটা চিহ্ন দেওয়া আছে, গত ক্লাসে আমরা পড়েছিলাম যে এই চিহ্নটা হচ্ছে পূরক চিহ্ন, অথবা এই চিহ্নের জায়গায় যদি সি এর মতো একটা চিহ্ন দেওয়া থাকে তাহলে ওটাকেও আমরা পূরক চিহ্ন বলবো। তো পূরক চিহ্ন দ্বারা কি বোঝানো হয়? যে পুরা সার্বিক সেট, মানে ওই যে আমরা যে আয়তক্ষেত্র দ্বারা যে সার্বিক সেটটাকে বুঝাই, সেই সেটটা থেকে আমরা এ আর বি বাদ দিলে আমাদের যে সেটটা থাকবে ওটাকে বোঝানো হচ্ছে। তো আমরা দেখি যে এই হচ্ছে আমাদের সে আয়তক্ষেত্র, আর এই হচ্ছে এ আর বি নিয়ে পুরাটা সেট নিয়ে গঠিত সংযোগ সেট। এটুকু বাদ দিলে আমাদের এই বাকি পুরো অংশটা থাকবে। তো এটাই বোঝানো হচ্ছে। আর এখানে লেখা আছে এ পূরক, এখানে পূরক সেট বোঝানো হচ্ছে, অর্থাৎ ইউ থেকে মানে সার্বিক সেট থেকে এ বাদ দিলে আমরা যা পাবো সেটাই হচ্ছে আমাদের এ এর পূরক সেট। আর বি এর পূরক সেট, পুরো সার্বিক সেট থেকে আমরা বি কে বাদ দিলে যে সেটটা পাবো সেটা হচ্ছে বি এর পূরক সেট। এবং এই দুটো আমরা বের করব, তারপর আমরা তার মধ্যে আবার ছেদ করব, মানে এর পূরক সেট আর বি এর পূরক সেটের মধ্যে কোন উপাদানগুলো সাধারণ আছে আমরা সেটাই বের করব। তো আমরা এখানে পূরক সেটকে ভালোভাবে বোঝার জন্য একটা এক্সাম্পল সেট করেছি, যে ডি যদি একটা সেট হয় আর ইউ যদি সেই আয়তক্ষেত্র বা সেই সার্বিক সেটটা হয়, তাহলে আমরা বলবো ডি পূরক সেট সমান সার্বিক সেট থেকে সেই পূরক সেট, সেই ডি সেটটা বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের পূরক সেট। তো সার্বিক সেট থেকে কোন সেটকে বাদ দিলে ওই সেটের পূরক সেট পাওয়া যায়। যেমন ধরো কোন একটা পরিবারে মা বাবা ভাই বোন আছে, এখন পরিবারটি যে বাড়িতে থাকে সেই বাড়িটাকে আমরা সার্বিক সেট বলতে পারি বা পরিবার বলতে পারি। এই পরিবারটাই হচ্ছে আমাদের সার্বিক সেট, যার মধ্যে পরিবারের সকল উপাদান মা বাবা ভাই বোন সবকিছু আছে। এখন আমরা মা বাবা ভাই বোনকে যদি একটা সেট এক একটা সেট কল্পনা করি, যেমন মা একটা সেট, বাবা একটা সেট, ভাই একটা সেট, বোন একটা সেট, আর বলি যে বাবার পূরক সেট নির্ণয় করো, তাহলে কি করব? তাহলে আমরা সোজা বাবাকে বাড়ি থেকে বের করে দেবো, তারপর বলবো এখন এই বাড়ির মধ্যে যা কিছু আছে তাই হচ্ছে বাবার পূরক সেট। তো সেট জিনিসটা এরকমই, যদি তোমার কাছে কেউ বলে এর পূরক সেট কোনটা, তার মানে তুমি হচ্ছে গিয়ে পুরো সেটটা থেকে একে বাই করে দিবা, তারপর একে বাই করে দিয়ে বলবা এই যে নাও এটা হচ্ছে এর পূরক সেট। তো আমাদেরকে এখানে গ নাম্বারে প্রমাণ করতে বলেছে এটা, এবং এখানে আমাদের পূরক সেটের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া জরুরি। এটা খুব সহজ একটা কোশ্চেন এবং খুব বেশি আসে বোর্ড পরীক্ষায়। তো এখানে আমরা খ হতে পেয়েছিলাম, খ হতে যে আলাদা আলাদা ছবি এঁকে দেখিয়েছিলাম যে এ হচ্ছে 3 4 5 6, বি হচ্ছে 4 5 8 9, এবং ভেন চিত্র থেকে আমরা পেয়েছিলাম যে সার্বিক সেট ইউ হচ্ছে 3 4 5 6 7 8 9 10। তো এটা আমরা কিভাবে পেয়েছিলাম একটু দেখে আসি আরেকবার। এই যে এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। তো এই সার্বিক সেটের মধ্যে দেখো আছে, মানে আয়তক্ষেত্রের মধ্যে যা কিছু আছে সবকিছুই আমাদের সেটের অংশ, সার্বিক সেটের অংশ। তো আমরা এর মধ্যে যা আছে 3 4 5 6 7 8 9, তারপর আবার এর বাইরে আছে একটা 10, তো আমরা এটাও নিব। তো সার্বিক সেটের মধ্যে সবকিছুই থাকবে। তো আমরা সার্বিক সেট হিসেবে 3 4 5 6 7 8 9 10 সবকিছুই লিখেছি। তারপর এ সংযোগ বি, তো এ সংযোগ বি দ্বারা বোঝাচ্ছে এ আর বি এর মধ্যে যা কিছু আছে সবকিছুর আমরা সংযোগ নির্ণয় করব, মানে 3 4 5 6 4 5 8 9 এই সবকিছু থাকতে হবে এরকম একটা সেট। তাহলে আমরা এরকম একটা সেট পেলাম 3 4 5 6 8 9। তাহলে এই যে উপাদানগুলো সেটা এ আর বি এর মধ্যে, এ আর বি এর সকল উপাদান এক করলে আমরা ঠিক এই উপাদানগুলোই পাবো। তো আমাদেরকে এবার এই এ সংযোগ বি যে সেটটা আমরা পেয়েছি 3 4 5 6 8 9, সেটার পূরক সেট বের করতে হবে। তো এই পূরক সেট আমরা কিভাবে বের করব? এই যে আয়তক্ষেত্রটা আছে যার মধ্যে আমরা সব সেট বুঝাচ্ছি, তো ওই সেট থেকে আমরা সোজা এই সেটটাকে বের করে দেব, মানে ইউ থেকে আমরা এ সংযোগ বি মাইনাস করে দেব।
তো আমরা যদি মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাব, এই যে এটা ছিল আমাদের পুরোটা সেট যে বের করেছিলাম 3 4 5 6 7 8 9 10, এবং এ ইউনিয়ন বি হচ্ছে আমাদের 3 4 5 6 8 9। তো এখান থেকে এটা আমরা বিয়োগ করছি মানে এই যে এখানে যে 3 উপাদান আছে সেটা এখানে আছে, তো আমরা 3 থেকে আমরা 3 বাদ দিয়ে দিব। তারপরে 4 আছে 4 আছে, মানে কমন উপাদানগুলো আমরা সোজা বাদ দিয়ে দিব। এখান থেকে বোঝাচ্ছে মানে দ্বিতীয় উপাদানে যা কিছু থাকবে সেই উপাদানগুলো যদি প্রথম উপাদানে থাকে তাহলে সেটা আমরা বাদ দিয়ে দিব, এবং তারপর বাদ দিয়ে প্রথম উপাদানটা আমরা লিখে দিব। তো এখানে 3 4 5 6 8 9 কে আমরা বাদ দেব। 3 4 5 6 8 9 বাদ দিলে থাকে শুধু 7 আর 10, আর 7 আর 10 হচ্ছে আমাদের এ সংযোগ বি সেটের পূরক সেট। তো আমরা পেয়ে গেলাম এ সংযোগ বি সেটের পূরক সেট, এবং তারপর আমরা আমাদেরকে এ সেটের পূরক সেট বের করতে হবে। এ সেটের পূরক সেট হচ্ছে আমরা সার্বিক সেট থেকে এ বাদ দিলাম, এ বাদ দিলাম, এটা হচ্ছে আমাদের সার্বিক সেট, আর এটা ছিল আমাদের এ সেট 3 4 5 6। তো 3 4 5 6 আমরা বাদ দিয়ে দিলাম, আমাদের থাকবে 7 8 9 10। তো আমরা 7 8 9 10 পেয়ে গেলাম। তারপর আমরা বি পূরক থেকে আমরা এই সার্বিক সেট থেকে আমরা বি বাদ দিয়ে দেবো। তো সার্বিক সেট ছিল আমাদের এই সেটটা, আর বি হচ্ছে আমাদের এই সেটটা। তো আমরা যদি 4 5 8 9 এই সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিই, এই যে 4 5 8 9, তো আমাদের থাকবে 3 6 7 10। তো আমরা এটাও পেয়ে গেলাম। তারপর আমরা হচ্ছে আমাদের যে ডান পক্ষ, এই দুটার মধ্যে ছেদ নির্ণয় করতে বলেছিল। তো এই দুটার মধ্যে ছেদ করে কোনটা, 7 8 9 10, এখানে আবার আছে 3 6 7 10। তা আমরা দেখতেই পাচ্ছি যে খালি চোখে 7 আর 10 দুইটার মধ্যেই আছে, তো আমরা সহজেই লিখে দিতে পারি যে এটা 7 আর 10। তো আমরা দেখি যে এখানেও যে আমরা বের করেছিলাম 7 আর 10 হয়েছিল, এ সংযোগ বি সেটের পূরক সেট আমরা পেয়েছিলাম 7 আর 10। আবার এ এ পূরক ছেদ বি পূরক এর সমান আমরা 7 আর 10 পেয়েছি। তো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল যে এই যে আমাদের প্রশ্নটা, যে প্রমাণ করো যে এ সংযোগ বি এর পূরক সেট এর পূরক সেট আর বি এর পূরক সেটের ছেদ সেটের সমান। তো আমরা এভাবে ভেঙে ভেঙে করেছি। তো আমরা কি করেছি, আমরা ফার্স্টে এ সেটটা বের করেছি যেটা আমরা ভেন চিত্র থেকে এ সেটটা পেয়েছিলাম, তারপর আমরা বি সেটটা বের করেছি যেটা আমরা ভেন চিত্র থেকে পাই। তারপর সেটা বের করার পর আমরা এ আর বি সেটের সব উপাদান নিয়ে এ সংযোগ বি নির্ণয় করেছি। তারপর এ সংযোগ বি নির্ণয় করার পর আমাদের এ সংযোগ বি এর পূরক সেট বের করতে হবে। তো পূরক সেট কিভাবে বের করে, পুরো সেটটা থেকে আমরা এ ইউনিয়ন বি বাদ দিয়ে দিয়েছি, তখন আমরা এ সংযোগ বি এর পূরক সেট পেয়ে গেছি। এভাবে আমরা পেয়ে গেছি আমাদের বাম পক্ষের ফলাফল, যেটা 7 আর 10 এসেছিল। এরপর আমরা ডান পক্ষের ফলাফল বের করব। তো আমরা এ সেটটা আগেই বের করেছিলাম, তো আমরা পুরো সেটটা থেকে এ বাদ দিয়ে আমরা এ এর পূরক সেট পেয়েছি, আবার পুরো সেট থেকে বি কে বাদ দিয়ে বি এর পূরক সেট পেয়েছি, এবং তারপর এই পূরক সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে সেটা নিয়ে আমরা আমাদের ডান পক্ষের রেজাল্ট বের করেছি, এবং যেটা ছিল 7 আর 10। তো আমরা দেখতে পেয়েছি যে বাম পক্ষ আর ডান পক্ষ এক্স্যাক্টলি সেম, মানে তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তো আমরা সেটা আর সেটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, সুতরাং আমাদের প্রমাণ মিলেছে। তো এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রচুর আসে বোর্ড পরীক্ষায়, আর এটা খুব সহজ কোশ্চেন, ভেঙে ভেঙে করতে পারলেই হয়ে যায়। আর এটা কিভাবে করতে পারলে, শুধুমাত্র এই বক্সে যতটুকু আছে এটুকু লিখতে পারলেই আমরা 4 নাম্বার পেয়ে যাবো, আর বাকি যা কিছু আছে তা বোঝার জন্য লিখেছি। তারপর এখানে হলো অনুশীলনের 24 নাম্বার প্রশ্ন এবং সমাধান। তো অনুশীলনের 24 নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা সার্বিক সেট দেওয়া হয়েছে। সার্বিক সেট আমরা আবার মনে করিয়ে দিই যে সার্বিক সেট হচ্ছে সেই সেট যে সেটের মধ্যে সবকিছু থাকে। তো এই সার্বিক সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, এবং এর মধ্যে 3টা উপসেটও আছে এ। এখানে কিন্তু সবগুলো সেট গঠন পদ্ধতিতে দেখানো হয়েছে। এই যে দেখো একটা চলক, তারপরে চলকটা যে সাজদার চিহ্ন, তারপর একটা শর্ত লেখা আছে, এটা পুরোটা সেট গঠন পদ্ধতি। আবার এখানে দেখা যাচ্ছে এক্স হচ্ছে এলিমেন্ট অফ এন, এন দ্বারা আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে বোঝাই। তো বলা হয়েছে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তারপরে যে শর্ত দেওয়া আছে এক্স হচ্ছে 7 এর চাইতে ছোট এবং বিজোড় সংখ্যা। আমরা তো জানি যে বিজোড় সংখ্যা কোনগুলো, বিজোড় সংখ্যা হচ্ছে 1 3 5 7 9 11, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আবার এখানে বলা আছে যে হচ্ছে এটা হবে 7 এর চাইতে ছোট বিজোড় সংখ্যা। তো আমরা জানি 7 এর চাইতে ছোট বিজোড় সংখ্যা কোনগুলো, 1 3 5, এগুলো তো 7 এর চাইতে ছোট। তো আমরা এখান থেকে বুঝতেই পারি যে তালিকা পদ্ধতিতে যখন আমরা প্রকাশ করব তখন এই সেটকে আমরা প্রকাশ করব 1 3 5।
তারপর আমরা যখন বিয়ের প্রসঙ্গে আসলাম, মানে বি এর প্রসঙ্গে আসলাম, তখন আমরা দেখতে পেলাম যে 7-এর চাইতে ছোট আর এক্স জোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এন মানে স্বাভাবিক সংখ্যা, মানে এক্স স্বাভাবিক সংখ্যার একটা উপাদান। আবার এক্স হচ্ছে 7-এর চাইতে ছোট হবে, আবার এক্স হচ্ছে জোড় সংখ্যা। এখন আমরা তো জানি যে জোড় সংখ্যা কোনগুলা। জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, এগুলো হচ্ছে জোড় সংখ্যা, আমরা ছোটবেলা থেকেই জানি। আবার সেগুলো হচ্ছে 7-এর চাইতে ছোট। তো 7-এর চাইতে ছোট কোনগুলা? 2, 4, 6, এগুলোই তো 7-এর চাইতে ছোট। তাহলে আমরা বলতে পারি যে বি সেটের যে তালিকা পদ্ধতিতে যে প্রকাশ করব, তখন আমরা বলবো যে বি হচ্ছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে 2, 4, 6। তারপর এখানে আমরা আবার সি সেটকে দেখতে পাচ্ছি। এখানে আবার সি সেটের শর্ত দেওয়া আছে যে এটাও ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে বা স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। আবার এটা হচ্ছে 3-এর চাইতে ছোট বা সমান। এই দেখো, এই যে ছোট চিহ্নের নিচে একটা ছোট্ট দাগ দেওয়া আছে, এর মাধ্যমে বোঝানো হয় যে 3 হচ্ছে এক্স এর ছোট বা সমান। সরি, এক্স হচ্ছে 3-এর ছোট বা সমান, আর এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলো হচ্ছে এক আর তার নিজে ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না। যেমন ধরো 37 হচ্ছে গিয়ে আমরা বলতে পারি 37 একে 37, তো 37-এর আমরা খালি দুইটা গুণনীয়ক পাই, 1 আর 37। 1 আর 37 ছাড়া আমরা আর কোনো গুণনীয়ক পাই না। তো আমরা বলতে পারি 37 একটা মৌলিক সংখ্যা। তো এখানে বলছে 3-এর চাইতে ছোট অথবা 3-এর সমান মৌলিক সংখ্যা দিতে। তো আমরা এখানে লিখবো 3-এর চাইতে ছোট আর 3-এর সমান, সেটা তো 3ই হয়। আবার 2ও কিন্তু মৌলিক সংখ্যা, 2কেও দেখবে আর কোনো কিছু দিয়ে ভাঙা যায় না। 2 একে 2, 1 আর 2 ছাড়া কোনো গুণনীয়ক নেই। তো আমরা এখান থেকে বলতেই পারি, সহজেই বলতে পারি যে সি হচ্ছে 2 আর 3। 2 আর 3 হচ্ছে এটা তালিকা পদ্ধতি থেকে প্রকাশ। তো এখানে আমাদেরকে ক নম্বরে বলছে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো কত ইজি, আমরা তো বলে দিলাম, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, যে যদিও বলে দিয়েছি। তো এই যে এটা হচ্ছে এ হচ্ছে ন্যাচারাল নাম্বার হচ্ছে 7-এর চাইতে ছোট আর বিজোড় সংখ্যা, মানে বলে দিচ্ছি 1, 3, 5, পরে মনে রাখাটা জরুরি। আর তারপর বি হচ্ছে জোড় সংখ্যা আবার 7-এর চাইতে ছোট, তাহলে কি 1, 3, 5 বুঝে যাচ্ছে। সরি, জোড় সংখ্যা মানে হচ্ছে গিয়ে 2, 4, 6, 2, 4, 6। খেয়াল রাখতে হবে বিজোড় নাকি জোড়, জোড়কে বিজোড় আবার বিজোড়কে জোড় পড়ানো। তো এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। তারপর আমরা খ আপু নাম্বার। হ্যাঁ বলো ই লিখেছে কোনটা? এক্স এর পর ও এক্স এর পর এটা হচ্ছে এ সম হ্যাঁ এলিমেন্ট চিহ্ন, এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। তারপর গত ক্লাসে পড়াটা আমাদের একটু রিভিউ করা দরকার, যেহেতু আমরা অনেকদিন আগে পড়েছি, আমরা ভুলে গিয়েছি। তা আমরা ওখানে একটু যাই। এই যে দেখো, এটা হচ্ছে উপাদান চিহ্ন বা এলিমেন্ট চিহ্ন। এখন আমরা যখন লিখবো 1 এলিমেন্ট এ, তখন আমরা বুঝতে পারবো যে 1 হচ্ছে এ সেটের একটা উপাদান। এই দেখো এখানে ধরো একটা এ সেট আছে যেটা হচ্ছে 1, 2, 3, তাহলে 1 এলিমেন্ট এ লিখতে পারি আমরা, তারপর 2 এলিমেন্ট এ লিখতে পারি আমরা, তারপর 3 এলিমেন্ট এ লিখতে পারি আমরা। তাহলে এখানে এ 1 এলিমেন্ট এ দ্বারা এটাই বোঝায় যে 1 হচ্ছে এ সেটের অন্তর্ভুক্ত। তারপর এটা হচ্ছে এলিমেন্ট নট চিহ্ন, মানে জাস্ট তুমি এলিমেন্ট চিহ্নটা দিয়ে এটাকে কেটে দিবা, তখন আমরা বলতে পারবো এলিমেন্ট নট। উপাদান নয় চিহ্ন মানে 5। দেখো 5 নাই, কিন্তু এই যে এ সেটের মধ্যে 1, 2, 3 আছে, 5 তো নাই। তো আমাদের যদি কেউ বলে যে 5 কি এর এলিমেন্ট নাকি, তখন আমরা এটাও বলতে পারি যে 5 ইজ নট এলিমেন্ট অফ এ, মানে হচ্ছে 5 উপাদানটি এ সেটের অন্তর্ভুক্ত নয়। তো এটা আমাদের এলিমেন্ট চিহ্ন। ওখানে আমাদের যা ছিল সেটা হচ্ছে, আমরা আবার ওখানে ফেরত যাচ্ছি। এই যে এলিমেন্ট চিহ্ন, এখানে বলা হচ্ছে এক্স হচ্ছে এলিমেন্ট অফ এন। এন হচ্ছে ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 থেকে অসীম পর্যন্ত, মানে বোঝানো হচ্ছে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। আর সেটা তো ঠিকই আছে, কারণ এই যে আমরা যে বের করলো যে 7-এর চাইতে ছোট বিজোড় সংখ্যা 1, 3, 5, এগুলো তো সবই স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে, এগুলো তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলোর বাইরে না। তো এটাই বুঝাইছে।
যে এক্স হচ্ছে এন এর মধ্যে পড়ে, মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে। তো এটাই হচ্ছে আমাদের এলিমেন্ট সাইন দ্বারা বোঝানো হয়েছে। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো আপু। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ আপু, বুঝতে পেরেছি। আপু এটাই কি ক আর খ নাম্বারটা এসডব্লিউ থাকবে নাকি গ নাম্বারও থাকবে? ক নাম্বারটা এসডব্লিউ না, মানে হচ্ছে গিয়ে আমাদের তো ক নাম্বারটা খ আর গ করতে লাগবে। তো যেহেতু আমরা গটা করে দিয়েছি, তো তুমি নিজে করে দেখতে পারো বাসায়। যদি সমস্যা হয় তারপর আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো যে এটা আমার এখানে সমস্যা হয়েছে, তখন আমি বুঝিয়ে তোমাকে ছবি দিয়ে দিব। তো তুমি নিজে প্র্যাকটিসের জন্য এটা করতে পারো বাসায়। তো এখানে তো বলে দাও, মানে অ্যান্সার তো দিয়ে দেওয়াই আছে যে বি হচ্ছে 2 4 6, সি হচ্ছে 2 3, তারপর এও আমাদের পরে হয়তো কোথাও একটা লাগবে। এখানে অ্যান্সার দেওয়া আছে, তুমি তো আমার নিজের প্র্যাকটিসের জন্য এটা করবা। এটা করলে তোমার নিজে ভালো প্র্যাকটিস হবে আর কি। তো ক আর খ ইস ডাব্লিউ তুমি নিজের জন্য করবা। আর বি ইউনিয়ন সি এটার উপসেট গুলো নির্ণয় করে, উপসেটের ধারণটা তোমার জন্য নতুন, তাই এটা আমি হোমওয়ার্ক দেইনি। তো বি ইউনিয়ন সি আমরা তো জানি বি কি, আমরা বি এর সেটটা আমরা বের করেছি যে সকল জোড় সংখ্যা যেটা হচ্ছে 7-এর চেয়ে ছোট, তো সেটা হচ্ছে 2 4 6। তারপর আমরা সিও বের করেছি যে সকল মৌলিক সংখ্যা যেটা হচ্ছে 3-এর সমান বা 3-এর চেয়ে ছোট। তো আমরা জানি যে 2 আর 3 হচ্ছে সেই মৌলিক সংখ্যাগুলো। তারপর আমরা এই বি আর সি এর সকল সেট গুলা নিয়ে আমরা সংযোগ সেট নির্ণয় করেছি, বি সংযোগ সি। তো বি সংযোগ সি হচ্ছে 2 3 4 5, মানে বি এর সি এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলো নিয়ে এটা গঠিত হয়েছে। তারপর আমরা এই বি এর সি এর পূরক সেটটা নির্ণয় করেছি, এই যে এই চিহ্নটা অথবা সি চিহ্ন, এগুলো দিয়ে আমরা পূরক সেট বুঝাই। তো আমরা পুরো সেটটা থেকে এই বি ইউনিয়ন সি বাদ দিয়ে দিব। আর পুরো সেটটা ছিল আমাদের 1 2 3 4 5, এই যে কোশ্চেনে দেওয়া আছে এই যে পুরো সেট 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের সেই পুরো সেটটা। আর সেই পুরো সেট থেকে আমরা যে বি ইউনিয়ন সি বের করেছিলাম সেটা বাদ দিব। সেটা বাদ দিলে আমরা এই বি ইউনিয়ন সি এর পূরক সেটটা পেয়ে যাব। তাহলে আমরা সেই পূরক সেটটা পাবো। এই 2 3 4 6 বাদ দিয়ে দিয়েছি, এই যে 2 3 4 6 বাদ দিয়ে আমরা 1 5 7 পেয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 5 7 হচ্ছে তিনটা এলিমেন্ট পেয়েছি, এবং আমাদেরকে এই তিনটা এলিমেন্টের উপসেট গুলো লিখতে বলা হয়েছে। উপসেটের ধারণাটা গত ক্লাসেও দিয়েছিলাম, আজকে এই এক্সাম্পলের মাধ্যমে উপসেটের ধারণাটা ক্লিয়ার হবে। তো উপসেট আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে এই যে সেটটা, এই সেটের মধ্যে তিনটা উপাদান আছে, 1 5 আর 7, এই তিনটা উপাদান আছে। তো এই তিনটা উপাদান আছে, ঠিক আছে। তাহলে উপসেট কয়টা হবে সেটা উপাদানের সংখ্যা থেকে আমরা বুঝতে পারি। উপসেট সব সময় হয় 2 এর উপর উপাদানটা, মানে 2, এখানে 2 এর উপর 3 পাওয়ার, কারণ উপাদান সংখ্যা 3টা। তো 2 এর উপর 3টা পাওয়ার মানে হচ্ছে গিয়ে 2 কে 3 বার গুণ করব, মানে 2 ইনটু 2, 2 গুণন 2 গুণন 2, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে আমাদের উপসেট সংখ্যা হবে 8টা। 1 5 3 এই সেটের উপসেট সংখ্যা হবে 8টা। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে ফাঁকা সেট সকল সেটের উপসেট। তো আমাদের একটা উপসেট আমরা পেয়ে গেলাম যেটা হচ্ছে ফাঁকা সেট। তারপর দেখো 1 নিয়ে আমরা একটা সেট গঠন করতে পারি, সেটা উপসেট হবে। 5 নিয়ে আমরা আরেকটা সেট গঠন করতে পারি, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা 5 লিখেছি, সেটা আমাদের একটা উপসেট। আবার 7 দিয়ে আমরা একটা উপসেট গঠন করতে পারি, এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা 7 লিখেছি। তারপর আবার আমরা 1 আর 5 নিয়ে একটা সেট গঠন করলাম, 5 আর 7 নিয়ে একটা সেট গঠন করলাম, তারপর 1 আর 7 নিয়ে একটা সেট গঠন করলাম, তারপর 1 5 7 তিনটা নিয়ে একটা সেট গঠন করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সেটের কিন্তু দুইটা উপসেট সবসময় আমরা আগেই বুঝতে পারি। যেমন এই সেটটা নিজেই তার একটা উপসেট, তারপর ফাঁকা সেট তার একটা উপসেট। তো এই দুইটা উপসেট সবসময় থাকে। আর তারপর বাকি উপসেট গুলো আমাদেরকে বের করতে হয়। এখন যখন আমাদের 3টা পর্যন্ত উপাদান সংখ্যা থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের উপসেট সংখ্যা বের করা খুব একটা জটিল হয় না। যখন 4টা হয় 5টা হয় তখন কিন্তু অনেক জটিল হয়ে যায়। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমাদের ক্লাস 8-এ কখনো 3টাই দেয় না, সাধারণত 3টে দেয় মাঝে মাঝে বেশি কঠিন করতে চাইলে, আর 2টা হয় সাধারণত। যখন আমরা যদি আমাদের উপাদান সংখ্যা শুধু 1 আর 5 হতো তখন আমাদের উপসেট সংখ্যা হতো 4টা। তখন আমরা লিখতাম উপসেট হচ্ছে 1 5 1 5, তারপর হচ্ছে ফাঁকা সেট, তারপরে এরকম করে আমরা খালি 4টা পাইতাম। এখানে যখন 3টা উপাদান তো আমরা 8টা পাইছি।
এই হচ্ছে আমাদের উপসেট সংখ্যাগুলো। আর আমরা গত ক্লাসে বলেছি, সংজ্ঞা লিখেছিলাম যে উপসেট হচ্ছে কোন একটা সেটের যতগুলো উপাদান আছে সেই উপাদানগুলো নিয়ে যতগুলো সেট তৈরি করা যায় সেগুলোই হচ্ছে সেই সেটের উপসেট। তো এখানে যে উপাদানগুলো আছে, 1 নিয়ে আমরা একবার একটা উপসেট তৈরি করছি, 5 নিয়ে আমরা একটা উপসেট তৈরি করছি, 7 নিয়ে আমরা একটা উপসেট তৈরি করছি, 1 আর 5 নিয়ে আমরা একটা উপসেট তৈরি করছি, 5 আর 7 নিয়ে আমরা একটা উপসেট তৈরি করছি, 7 আর 1 নিয়ে আমরা একটা উপসেট তৈরি করছি, 1 5 7 নিয়ে আমরা একটা উপসেট তৈরি করছি। আবার ফাঁকা সেট সবগুলো সেটেরই উপসেট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি 8টা আমাদের হিসাব অনুযায়ী যেটা আসার কথা ছিল। এটা কিন্তু আমাদের লিখতে হবে না, এটা জাস্ট তুমি হচ্ছে মিলাবা যে সত্যি সত্যি তোমার যে কয়েকটা উপসেট আসার কথা সবগুলো তুমি লিখতে পারছো কিনা। এখানে দেখো তোমার 8টা উপসেট আসার কথা, তোমার 8টাই আসছে, 1 2 3 4 5 6 7 8, 8টাই আসছে। তো পরীক্ষায় আসলে তুমি জাস্ট এই ঘরের এই বক্সের মধ্যে যতটুকু আছে অতটুকু লিখবা, এগুলো লিখবা না। এগুলো জাস্ট তুমি তোমার নিজের বোঝার জন্য এবং উত্তর মেলানোর জন্য তুমি এগুলো ব্যবহার করতে পারো। তো আমরা হচ্ছে পরের সমস্যাটায় যাচ্ছি। এই ধরনের সমস্যাটা একটু বেশি যখন কোশ্চেন কঠিন করার চেষ্টা করা হয় তখন দেওয়া হয়, এবং এই ধরনের কোশ্চেন গুলো আসলে কঠিন। তো অনেক সময় দেখা যায় যে কতগুলো গুণনীয়ক বাদ পড়ে যায়। তাহলে এগুলো অনেক প্র্যাকটিসের ব্যাপার, এবং অনেক প্র্যাকটিস করতে হবে। বোর্ড কোশ্চেন গুলো নিয়ে অনেক প্র্যাকটিস করতে হবে, স্কুলের কোশ্চেনও সমাধান করতে হবে। যখন তুমি অনেক বেশি প্র্যাকটিস করবে তখন হচ্ছে তুমি এগুলো এমনিতেই পারবা, তোমার কাছে এগুলো অনেক সহজ হয়ে যাবে। আবার যখন তুমি অনেক বেশি প্রবলেম সলভ করবে, টিচাররা কিন্তু কখনো কোশ্চেন নিজেরা বানায় দেয় না, তারা সবসময় কোথাও না কোথাও থেকে কোশ্চেন দেয়, হয় বোর্ড থেকে কোশ্চেন দেয়, অথবা স্কুল থেকে কোশ্চেন তুলে দেয়, ভালো ভালো স্কুল থেকে, অথবা বই থেকে কোশ্চেন তুলে দেয়। তো তুমি যখন অনেক বেশি প্র্যাকটিস করবে তখন তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা ততই কমে যাবে, কারণ তোমার এগুলো সব আগে থেকেই জানা থাকবে। তো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এখানে বলা হয়েছে যে 346 আর 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট হচ্ছে এ আর বি। তো আমাদেরকে বলা হয়েছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই ধরনের কোশ্চেন প্রচুর আসতে দেখা যায়, প্রচুর। তো এই জিনিসটার মধ্যে সবসময় তোমাকে মনে রাখতে হবে যে 31 অবশিষ্ট থাকে মানে হচ্ছে 31 হচ্ছে ভাগশেষ, আর এটা হচ্ছে কি আমাদের ভাজ্য। তো ভাজ্য থেকে আমরা ভাগশেষটা বাদ দিলে আমরা একটা এমন একটা সংখ্যা পাবো যেটা হচ্ছে আমরা বিভাজ্য হবে, যেটা হচ্ছে আমরা কোনো কিছু দ্বারা বিভাজ্য করতে পারবো। 346 থেকে যখনই আমাদেরকে বলবে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তখন আমরা আমাদের মনে প্রশ্ন জাগবে এ সেট কোনটা। তো আমরা উদ্দীপকের দিকে তাকাবো, প্রশ্ন জাগার সাথে সাথে এই যে উদ্দীপক এ নামক একটা চিহ্ন দেওয়া আছে, তো তাদের সেট যথাক্রমে এ আর বি। তো এ কাদের সেট? যে সকল স্বাভাবিক সংখ্যা 346 স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। এটা দেখার সাথে সাথে আমরা কি করব, 346 থেকে 31 বাদ দিয়ে দিব। তো 346 থেকে আমরা যখন 31 বাদ দিয়ে দিব তখন আমরা 315 পেয়ে যাব। তারপর আমরা 315-র গুণনীয়ক খুঁজতে বের হবো, এবং এই কাজটা সবচেয়ে কঠিন। কারণ কঠিন কেন? কারণ আমরা হচ্ছে সবসময় ডিটেক্ট করতে পারি না যে সবগুলো গুণনীয়ক আমরা নিচ্ছি কিনা। কখনো কখনো দেখা যায় কেউ কেউ 5 পর্যন্ত নিচ্ছে, তারপরে 7 পর্যন্ত সে ধরতে পারে না যে 7 দ্বারা ওইটা বিভাজ্য, সে খেয়াল করতে পারে না। তো দেখা যায় তার একটা গুণনীয়ক বাদ পড়ে গেছে। তো এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার, এটা অনেক বেশি করতে হবে। এই টাইপের অঙ্ক বোর্ড কোশ্চেন দেখতে হবে, স্কুল কোশ্চেন দেখতে হবে, তাহলে বেশি বেশি প্র্যাকটিস করলে এই জিনিসটা আমাদের আয়ত্তে চলে আসবে। তখন আমরা জানি যে সবগুলো সংখ্যা হচ্ছে 1 গুণন 315, মানে হচ্ছে 315 অবশ্যই হচ্ছে 1 আর 315 অবশ্যই এটার গুণনীয়ক হবে। তারপর আমরা বলেছিলাম যে এই দেখো 315 কিন্তু কখনো 2 দ্বারা বিভাজ্য হবে না, কারণ এটা আমরা দেখতেই পাচ্ছি এটা বিজোড় সংখ্যা, এটা কিন্তু জোড় সংখ্যা না। তো এটা 2 আমরা এমনিতেই বাদ দিতে পারি। তো 2 আমরা বাদ দিতে পারি। তারপর আমরা আবার বলেছিলাম যে আমরা কখন বুঝবো যে কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা? যখন আমরা এটা সবগুলো অঙ্ক যোগ করব। এই দেখো 3 1 5, এটা 3 1 যোগ করলে 3 আর 1 যোগ করলে 4 হয়, 4 আর যোগ করলে 5, সরি 4 আর 5 যোগ করলে 9 হয়, মানে 3 1 5 যোগ করলে 9 হয়। তো 9 তো 3 দ্বারা বিভাজ্য। তো আমরা এখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তারপর আমরা ক্যালকুলেটরে 315-কে 3 দ্বারা ভাগ করব, তারপর পাবো 105, তারপর আমরা লিখবো 3 × 105। আমরা পেয়ে গেলাম হচ্ছে 4টা গুণনীয়ক পেয়ে গেলাম। তারপর আমরা আবার দেখতে পাচ্ছি যে এটা 5 দ্বারা বিভাজ্য। আমরা কখন বুঝবো কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য? যখনই দেখবো যে এটার একদম ডানের অঙ্কটা 0 অথবা 5 আছে, তখনই আমরা বুঝবো এটা 5 দ্বারা বিভাজ্য।
অন্য কোনো সংখ্যা থাকলে যত সংখ্যায় থাকুক কখনো 5 দ্বারা বিভাজ্য হবে না, শুধুমাত্র 0 আর 5 থাকলেই 5 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এখান থেকে বলতে পারি 5 দ্বারা বিভাজ্য, তো আমরা 5 × 63 এটা ক্যালকুলেটর দিয়ে আমরা বের করতে পারবো। 315কে 5 দ্বারা বিভাগ মানে 5 দ্বারা ভাগ করলে 63 পাবো। তারপর আবার আমরা 7 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা বোঝার উপায় নাই, তখন আমাদের ক্যালকুলেটর টিপে টিপে দেখতে হবে। 7 দ্বারা আমরা একবার ভাগ করে দেখবো যে মিলে কিনা, 9 দ্বারা একবার দেখবো, 11 দ্বারা একবার দেখবো, 13 দ্বারা একবার দেখবো, এমন করে দেখতে থাকবো। মানে এটা অনেক টাফ, অনেক সময় বাদ পড়ার সম্ভাবনা থাকে এবং তখন পুরো অঙ্কটা ভুল হয়ে যায়। কিন্তু পার্শিয়াল নাম্বার পাওয়া যায় অবশ্যই সবসময়, সৃজনশীল পদ্ধতিতে অর্ধেক নাম্বার সবসময় পাওয়া যায় ভুল হলেও। তো পুরো পুরো অঙ্কটার মধ্যে প্রভাব পড়ে যায়, কারণ এ সেটটা যদি তোমার বের করতে ভুল হয়ে যায় তখন দেখা যায় যে খ নাম্বারে এ সেটকে ব্যবহার করে তোমার কাজ করতে হচ্ছে, তো সেখানেও ভুল হয়ে যায়, সেখানেও তোমার কিছু মাইনাস মার্কিং হয়। তবে তুমি যদি ভুল ক নাম্বারে কোনো একটা ভুল ব্যবহার করে খ নাম্বার করো, সেখানে তোমার মার্ক খুব কমই কাটা যাওয়ার কথা সৃজনশীল পদ্ধতিতে, তবুও মার্ক কাটা যায়। তো এই বিষয়গুলো অনেক সচেতন হতে হবে। বইতে যতগুলো এরকম দেওয়া আছে সেগুলো সবসময় মানে মনে রাখতে হবে, কারণ এটা সবসময় তো আর তোমার ভুল হবে না সেটা তুমি নিশ্চিত হতে পারবা না। কারণ বইতে যতগুলো এরকম অঙ্ক আছে আর যতগুলো বোর্ড কোশ্চেন এরকম আসছে, যতগুলো স্কুল কোশ্চেন এরকম আসছে, সেগুলো তোমার আসলে স্মৃতিতে রাখতে হবে, আর কিছু করার নাই। এই দেখুন এই যে 9টা আমি নিজেই ফার্স্টে বাদ দিয়ে দিছিলাম 9, তারপর পরে হচ্ছে আমার মাথায় আসছে যে 9ও হয়, ক্যালকুলেটর টিপে আমি খেয়াল করছি তারপর লিখছি। তো আমি যদি এটা বাদ দিয়ে দিতাম তাহলে তো আমার হইতো না, তা ভুল হয়ে যেত পুরো অঙ্কটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তো আমার শর্ত দেওয়া ছিল যে সকল সংখ্যাকে 346 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে এবং তারা সব অবশ্যই 31 থেকে বড়, আর হচ্ছে তারা 346 থেকে 31 বাদ দেওয়া যে সংখ্যাটা হয় সেগুলোর উৎপাদক হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 346 থেকে আমরা 31 বাদ দেওয়া 315 পাইছি, এবং সেখান থেকে আমরা যে গুণনীয়কগুলো বের করছি সেগুলো হচ্ছে 1, 3, 5, 7, 9, 35, 45, 63, 105, 315। এবং এগুলোর মধ্যে আমরা সেই গুণনীয়কগুলো নিব এ সেট গঠন করার জন্য যেগুলো হচ্ছে 31 থেকে বড়। এখন 31 থেকে বড় কোনগুলা? এই যে 1 31 থেকে ছোট, 3 31 থেকে ছোট, 5 31 থেকে ছোট, 7 31 থেকে ছোট, 9 31 থেকে ছোট, 31 থেকে বড় হচ্ছে 35। তো আমরা 35 থেকে নেওয়া শুরু করব। 35, 45, 63, 105, 315 এগুলো হচ্ছে আমাদের সেই সেট গঠন। এই যে এই সেটটাকে আমরা 35, 45, 63, 105, 315 এগুলো দ্বারা প্রকাশ করছি। তো এখানে আমি যা যা বলছি সেগুলো এখানে সংক্ষেপে ছোট ছোট করে লেখা আছে, যেহেতু তুমি যদি ভুলে যাও তাহলে এগুলো দেখলে তোমার মনে পড়বে। তাহলে হচ্ছে আমরা এই সেটটা পেলাম। তো আমাদের যখনই বলা থাকবে যে কোন একটা সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে এবং সেই সংখ্যাগুলো হচ্ছে সেট গঠন পদ্ধতি তুমি প্রকাশ করো, সেট গঠন তাহলে হচ্ছে তুমি কি করবা 346 থেকে 31 বাদ দিয়ে দিবা, মানে যেটা অবশিষ্ট থাকে সেটা বাদ দিয়ে দিবা। সেটা বাদ দেওয়ার পর যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটার গুণনীয়ক বা উৎপাদক গুলো তুমি সেই গুণনীয়ক বা উৎপাদক গুলো তুমি হচ্ছে বের করবা। তারপর বের করার পর যে সংখ্যাটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে 31। তো 31 অবশিষ্ট থাকে, সেই 31 থেকে বড় সংখ্যাগুলো তুমি নিবা, তাহলে এভাবে নিয়ে তুমি যে সেটটা পাবা সেই সেটটা হচ্ছে তোমার এ সেট। এটা সবসময় মনে রাখবে, এই ধরনের কোশ্চেন আসে, বাইরে অন্য কোনো নিয়মে কোনো কোশ্চেন সাধারণত আসে না। তারপরে হচ্ছে তুমি যখন বি সেটটা বের করতে বলবে তখন তুমি দেখতে পাচ্ছ যে 556, এটাকে আবার ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, তাহলে তুমি আগের মতোই তুমি যেমন 346 থেকে 31 বাদ দিছিলা, 556 থেকেও তুমি 31 বাদ দিবা। তারপর 31 বাদ দিয়ে সেটার উৎপাদক গুলা বের করবে, উৎপাদক গুলা বের করার পর 31 থেকে বড় জিনিসগুলো নিবা, তারপর সেই উপাদানগুলো দিয়ে তুমি বি সেটের উপাদানটা তৈরি করতে পারবা। তো এটা কি এটা হচ্ছে ক নাম্বারের সমাধান ছিল, ক নাম্বারের সমাধান। এটা হচ্ছে ক নাম্বারের সমাধানের উত্তর। শুধুমাত্র যে অংশটুকু বক্স করা আছে এটুকুই তোমার পরীক্ষার জন্য লিখতে হবে, এর বাইরের কোনো কিছুই তোমাকে লিখতে হবে না। সবকিছু তুমি পড়বা জাস্ট বোঝার জন্য, যখন তুমি সবকিছু ভুলে যাবা তখন তুমি এগুলো মনে করতে পারবা। তো হচ্ছে খ নাম্বার আমাদেরকে বলছে এ ছেদ বি, এই ছেদ চিহ্নের সাথে আমরা আগে থেকেই পরিচিত। এ আর বি এর মধ্যে যত কিছু কমন আছে সেগুলো নিয়ে আমরা এ ছেদ বি নির্ণয় করতে পারবো। তো আমরা বি বের করার জন্য 556 থেকে 31 বিয়োগ করবো, যেমন আমরা ক নাম্বারে করছিলাম। তো 556 থেকে 31 বিয়োগ করলে 525 হবে। এটা ওই পাশে চলে গেছে, পিডিএফ এর মধ্যে আসে নাই। তো 525 হবে। এই যে 525 কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো
তো 525কে উৎপাদকে বিশ্লেষণ করলে প্রাপ্ত উৎপাদকগুলোর মধ্যে 31 অপেক্ষা বড় সংখ্যাগুলো আমাদেরকে সেটটা নির্ণয় করার জন্য নিতে হবে। তো আমরা জানি যে 1 হচ্ছে সবকিছুই গুণনীয়ক, তো 1 × 525, তারপর 3, এই যে 5, 2 আর 5 যোগ করে দেখো তুমি, 5 5 10 হয় আর 2 হচ্ছে 12 হয়। 12 তো 3 দ্বারা বিভাজ্য, তো আমরা বলতে পারি 525 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তো আমরা 3 দ্বারা বিভাজ্য যেহেতু, আমরা 525কে জাস্ট 3 দ্বারা ভাগ করে তারপর আমরা ক্যালকুলেটর টিপা তারপর আমরা লিখতে পারবো 3 ইন্টু অথবা 3 গুণন 175। তারপর হচ্ছে আমরা 5 দ্বারা এটা দেখতে পাবো যে একদম ডানের যে অঙ্কটা সেটা হচ্ছে 0 অথবা 5। তো 0 অথবা 5 থাকলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তো আমরা 5 দ্বারা বিভাজ্য যেহেতু সেহেতু 5 × 105। তারপর আমরা ক্যালকুলেটর টিপে দেখবো যে 7 দ্বারা বিভাজ্য কিনা। তারপরে কখন এটা কিন্তু 6 দ্বারা বিভাজ্য হওয়ার কথা না, কারণ এটা কিন্তু জোড় সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, কারণ এটা কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে আমরা 7 দ্বারা দেখবো, 9 দ্বারা দেখবো, 11 দ্বারা দেখবো, 13 দ্বারা দেখবো, এরকম দেখতে থাকবো। এরকম দেখতে দেখতে আমরা মানে খুব টাফ এটা বের করা। এটা সবসময় হচ্ছে গিয়ে কিছু কমন সংখ্যা সবসময় নিজের মনে রাখতে হবে, মনে না রাখলে এটা পারা খুব একটা সহজ ব্যাপার না, আসলেই টাফ ব্যাপার। তো সবসময় মনে রাখতে হবে মানে এরকম কিছু কমন জিনিস 525, 346, তারপর আবার বোর্ড কোশ্চেনে যেগুলো আছে সেগুলো একটু নিজের মাথায় রাখতে হবে, কারণ এটা পরীক্ষার সময় হঠাৎ করে বের করা সহজ না। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1, 3, 5, 7, 15, 21, 25, 35, 75, 105, 175, 525 এগুলো হচ্ছে আমরা পেয়েছি উৎপাদক হিসেবে। আর এই উৎপাদক গুলোর মধ্যে আমরা নিব যেগুলো হচ্ছে 31-এর চাইতে বড়, আর হচ্ছে হ্যাঁ যারা 31-এর থেকে বড় আমরা সেগুলো নেব। এখন আমরা দেখতে পাচ্ছি 1, 3, 5, 7, 15, 21, 25 সবই হচ্ছে 31-এর চাইতে ছোট, তো আমরা এগুলো নিব না, আমরা নেব বড়গুলা। তো 35, 75, 105, 175, 525 আমরা এগুলো নিব। তো আমরা বি বের করে ফেলছি, আমরা ক নাম্বার এ বের করছিলাম, খ নাম্বার আমরা বি বের করছি। তো আমরা জানি যে এটা হচ্ছে ছেদ চিহ্ন, এ আর বি এর মধ্যে যে উপাদানগুলো কমন আছে সেগুলোই হচ্ছে আমাদের হচ্ছে এ ছেদ বি এর উপাদান। তো এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, আর হোমওয়ার্কের অ্যান্সারও দেওয়া আছে 35, 105। তুমি খালি চোখেই দেখতে পাচ্ছ যে 35 আর 105 হচ্ছে দুইটার মধ্যে কমন আছে। তবু তুমি তোমার নিজের প্র্যাকটিসের জন্য এটা করে দেখতে পারো নিজে নিজে। তো এখানে আবার একটা উপসেটের অঙ্ক আছে। উপসেটের অঙ্ক আমরা তো এ বের করছিলাম, বি বের করছিলাম, তারপর এ এর ছেদ বি, এই দেখো আমার গ নাম্বার আবার এটা করেই দিচ্ছি আবার 35 আর 105। তো সেভাবে একটা খুব একটা ভেঙে করে দেই নাই, তো তুমি হোমওয়ার্কটা করতে পারবা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা উপাদান আছে 35 আর 105। আর আমি তোমাকে বলছিলাম যে যতগুলো উপাদান থাকে 2 এর উপরে তত পাওয়ার দিলে আমরা সেই উপসেটের সংখ্যা বের করতে পারি। তো এখানে 2 এর উপরে 2 মানে 2 কে আমরা 2 বার গুণ করব, 2 2 গুণা 4, মানে এখানে আমরা 4টা সেট পাবো, 4টা উপসেট পাবো। আবার আমরা আগেই বলছিলাম যে কোন একটা সেটের উপসেট গুলোর মধ্যে অবশ্যই একটা ফাঁকা সেট থাকে এবং এই সেই সেটটা নিজে একটা থাকে। তো আমরা এটা এমনি লিখতে পারি, একটা ফাঁকা সেট আমরা লিখে ফেললাম, তারপর এই সেটটা আবার আমরা একটা লিখে ফেললাম। তারপর আমরা দেখলাম এখানে 35 আছে, 35 দ্বারা আমরা একটা সেট বানাইলাম, 105 আছে, আমরা 105 দ্বারা একটা সেট বানাইলাম। তো আমরা পেয়ে গেলাম 4টা সেট। তো এখানে আমাদের সেটাই পাওয়ার কথা ছিল, এই যে আমরা লিখছিলাম 2 টু দি পাওয়ার 2, 2 × 2 4, আমাদের 4টা সেটই পাওয়ার কথা, আমরা 4টা সেটই পেয়ে গেছি, তার মানে আমরা নাম্বারও পেয়ে গেছি। তো আমাদের লাস্টে একটা তোমাকে পুরো একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, পুরোপুরি একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2016 কোশ্চেনটা। এটা পুরোটাই তোমার জন্য হোমওয়ার্ক। এটা খুব একটা ইজি একটা কোশ্চেন, তারপর অনেক বোর্ড কোশ্চেন আছে অনেক কঠিন, তো এটা তুমি হোমওয়ার্ক করো। আর ফার্স্টে আমি চাচ্ছিলাম ফার্স্টের দিনের পড়াগুলো রিভিউ করতে, কারণ হচ্ছে ফার্স্টের দিনটা অনেক দিন আগে আমরা পড়েছি, কারণ প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, আমার মনে হয় না ওগুলো মনে থাকার কথা। তো আমরা প্রথম ক্লাসের পড়াটা একটু রিভিউ করি। তোমার বইয়ের যে অঙ্ক আছে প্রচুর অঙ্ক আছে, সেগুলো করতে হবে, তারপর বোর্ডের অঙ্কগুলো করতে হবে, স্কুলের অঙ্কগুলো করতে হবে, আর তারপর যেগুলো যেগুলো সমস্যা হবে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, হোয়াটসঅ্যাপে কোশ্চেন গুলো পিক দেবা, আমি হচ্ছে যখন সময় পাবো তখন হচ্ছে করে দেবো, সমস্যা নাই। তো আমরা সেট সম্পর্কে একদম প্রথম থেকে শুরু করি। যে সেট সম্পর্কে প্রথম ধারণা দেন জর্জ ক্যান্টর, এটা একদমই নৈবিত্তিকের জন্য, এটা আমাদের লাগবে না। জর্জ ক্যান্টর, তো জর্জ ক্যান্টর হচ্ছে জার্মান গণিতবিদ, সে হচ্ছে 1845 সালে জন্মগ্রহণ করেন এবং 1918 সালে মৃত্যুবরণ করেন। এরকম খ্যাতমার্কা হচ্ছে নৈবিত্তিক মাঝে মাঝে আমাদের পরীক্ষায় দিয়ে দেয়, তো তখন আমাদের এগুলো অ্যান্সার করতে হয়। তারপর জর্জ ক্যান্টর যে গণিত শাস্ত্রের যে একটা ধারণা দিয়েছে সেটা হচ্ছে সেট তত্ত্ব হিসেবে পরিচিত। এটাও আসে যে জর্জ ক্যান্টর কি ধরনের গণিত শাস্ত্রী
কি ধরনের অবদান রেখেছেন, তখন অপশনে সেট তত্ত্ব দেওয়া আছে, তুমি সেট তত্ত্ব দাগায় দিবা। তারপর হচ্ছে সেট কি, এটা অনেক সময় ক নাম্বারে আসে, যদি খুব প্রশ্নের মান খুবই খারাপ হয় তাহলে এই ধরনের সংজ্ঞামূলক প্রশ্ন ক নাম্বারে আসতে পারে। তো তখন তোমাকে এটা আনসার করতে হবে। তো তখন তুমি বলবা যে বাস্তব আর চিন্তা জগতে সুসংগঠিত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো এটা বোঝার জন্য লিখছি সোফা সেট, ডিনার সেট। তুমি কখনোই সোফা সেট আর ডিনার সেট লিখবা না, তুমি একটা সেটের এক্সাম্পল দিবা। এর মধ্যে এরকম দ্বিতীয় বন্ধনী দিয়েছে, তালিকা পদ্ধতিতে আমরা অনেকগুলো সেট দেখে এসেছি, তুমি এরকম একটা উদাহরণ দিবা। আর এটা মোটামুটি মনে রাখবা যে বাস্তব আর চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। মানে সুসংজ্ঞায়িত বস্তু হওয়া লাগবে, অসংজ্ঞায়িত বস্তু হলে হবে না। যেমন ধরো আমাদের আশেপাশে আমরা যা কিছু দেখি সবকিছু হচ্ছে 3D, 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক। তো তুমি চতুর্মাত্রিক, পঞ্চমাত্রিক এগুলো কিছু কল্পনা করতে পারবে না, এগুলো কিছু সংজ্ঞায়িত না। তো এগুলো তুমি নিতে পারবে না। তুমি এটা চিন্তা করো, সুসংজ্ঞায়িত শব্দটা মনে রাখতে পারো। তো বাস্তব আর চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ হচ্ছে সেট। এটা পরীক্ষা আসলে লিখতে হবে, কিছু করার নেই। তারপর হচ্ছে সেটের উপাদান। সেটের অন্তর্গত প্রত্যেকটা বস্তু হচ্ছে সেটের উপাদান। এই দেখো এই একটা সেট, 1 আর 2 হচ্ছে এটার উপাদান। এটা হচ্ছে সিম্পল। যদি ক নাম্বার এরকম ফালতু কোশ্চেন আসে তো লিখতে হবে, কিছু করার নেই। তো সাধারণত সেটকে, এগুলো খুব বেসিক কথাবার্তা, প্রথম দিনে আলোচনা, আজকের এগুলো বলার দরকার নেই। তো বুঝলাম যে সেটের কোনো পুনরাবৃত্তি হয় না। মানে এক্স একটা সেট আছে, একটা সেটের উপাদান, তো এক্স তোমার 2বার কখনোই লিখতে হবে না, একবার লিখলেই হয়ে যাবে। তো সেটের উপাদানগুলোকে যে কোনো ক্রমে লেখা যায়। মানে তুমি 1 2 3 লিখলা, নাকি 3 2 5 লিখলা, 3 2 1 লিখলা, 1 2 3 লিখলা, নাকি 3 2 1 লিখলা, তাতে কিছু আসে যায় না। তো সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা, তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। সেটা তুমি দেখলা যে ক নাম্বার অনেক সময় বলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো তুমি এখানে দেখলা যে সেট গঠন পদ্ধতিতে তোমার একটা শর্ত নির্ণয় করতে হয়, আর তালিকা পদ্ধতিতে তুমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা দ্বারা পৃথক করে লেখা দাও। তো তালিকা পদ্ধতির সংজ্ঞা হচ্ছে যে পদ্ধতিতে সেটের সকল উপাদান দ্বিতীয় বন্ধনীর মধ্যে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয় সেটাই হচ্ছে তালিকা পদ্ধতি। আর এই পদ্ধতিতে একের অধিক উপাদানকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সেট গঠন পদ্ধতি, যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরি দেওয়া থাকে না, তবে একটা শর্ত দেওয়া থাকে, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটা হচ্ছে জ্যানো চিহ্ন, এটা নিয়ে আমরা অঙ্ক করে এসেছি, আমাদের কাছে এটা এখন একটা ইজি। তো এক্স হচ্ছে একটা চলক, এক্স যেন এক্স জোড় স্বাভাবিক সংখ্যা, আর এক্স হচ্ছে 10-এর চাইতে ছোট। এখানে বলা আছে জোড় স্বাভাবিক সংখ্যা, মানে 2 4 6 8 10, এগুলো হচ্ছে, এটা হচ্ছে 10-এর চাইতে ছোট। এখানে 10টা ভুল ভাবে লেখা হচ্ছে, 10-এর চাইতে ছোট বলে কিন্তু 10 আসার কথা না, এটা কিন্তু ভুল আছে। তো তুমি লিখবা 2 4 6 8, এটা ভুল আছে। পরে আমি যখন তোমাকে নোটটা দিব তখন আমি এটা ঠিক করে দিব। তো এক্স অজানার চলক, এক্স হচ্ছে অজানার চলক, আর এটা হচ্ছে জ্যানো চিহ্ন, এটা আমরা আগেই বলেছি। তারপর সেটের প্রকারভেদ, সেট হচ্ছে এখানে এটাও লিখে দেওয়া হয়নি, একটা প্রকারভেদ ভুলে চলে গেছে। সসীম সেটটা আমাদের লিখে দেওয়ার কথা ছিল, এক সসীম সেট এরকম, তো ভুলে লেখা হয়নি। যে সেটের উপাদান সংখ্যা গণনা করা হয় তা হচ্ছে সসীম সেট। যেমন ধরো এ সেটের মধ্যে এ বি সি 3টা উপাদান আছে, মানে এটার উপাদান সংখ্যা তুমি গুণে শেষ করতে পারতেছো, বলতে পারতেছো যে এর মধ্যে এ বি সি 3টা উপাদান আছে, তো এই উপাদান সংখ্যা হচ্ছে 3, তো তুমি এটা বলতে পারতেছো। তো এটা হচ্ছে সসীম সেট। তারপর অসীম সেট, এর উপাদান সংখ্যা তুমি কখনোই বলতে পারবে না। যেমন যে তোমার সংজ্ঞা তুমি লিখবা যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না, তা হচ্ছে অসীম সেট। যেমন স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 5 6, এটা কিন্তু চলতেই থাকবে, কখনো তুমি শেষ করতে পারবে না গুণে, সংখ্যা কখনো শেষ হয় না। তো এটা হচ্ছে একটা অসীম সেট। তোমাকে যখন বলবে স্বাভাবিক সংখ্যার সেট কি ধরনের সেট, তুমি বলবে অসীম সেট। তো ফাঁকা সেট, ফাঁকা সেট আমরা অনেকবার বলছি কথাটা, তো ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপাদান। মানে ফাঁকা সেট হচ্ছে এমন একটা সেট যার মধ্যে কিচ্ছু নাই। আর ফাঁকা সেটকে এরকম একটা সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, অথবা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, শুধু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তো যে সেটের কোনো উপাদান নাই সেটাকে আমরা ফাঁকা সেট বলি। তো এই দুইটা সিম্বল দ্বারা ফাঁকা সেটকে প্রকাশ করা হয়। কখনো এটা কিন্তু প্রচুর নৈবিত্তিক আসে, শুধু ক্লাস 8-এ যে আসে তাই না, 9 10-এও আসে। যে তোমার একটা এরকম একটা প্রশ্ন দেওয়া থাকে যে নিচের কোনটা ফাঁকা সেট, তোমার এরকম একটা সিম্বল দেওয়া থাকবে, এরকম একটা সিম্বল দেওয়া থাকবে, এরকম একটা সিম্বল দেওয়া থাকবে, তুমি খুশি হয়ে ভাবলা যে তুমি তো দুইটা সিম্বলই শিখছো, এখন দুইটা একসাথে আছে, তুমি খুশি হয়ে এটা দাগাই দিলা, কিন্তু সেটা কিন্তু ঠিক হবে না, এটা কিন্তু ভুল হবে। কারণ তোমার সিম্বল হচ্ছে হয় এইটা নাহলে এইটা, কিন্তু কখনোই কিন্তু এইটা না। তো তুমি কখনোই নৈবিত্তিক এইটা দাগাবা না, তোমার অপশন দেখবা, এটা থাকলে এটা দাগাবা, এটা থাকলে এটা দাগাবা, দুইটা থাকলে তুমি অপশন খুঁজবা যে 1 ও 2 উভয় এরকম কোনো অপশন আছে কিনা, তুমি তো সেইটা দাগাবা, কিন্তু তুমি কখনো এইরকম বোকার মতো কাজ করবা না। তো ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট। তাই নৈবিত্তিক এটাও আসে যে কোন সেট যে কোনো সেটের উপসেট, তো ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, তুমি সহজেই বলবা যে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট, তুমি দাগাই দিবা। তারপর হচ্ছে ভেন চিত্র। তো ভেন চিত্র যে আবিষ্কার করছে উনি হচ্ছে একজন ইংরেজ ধর্মযাজক,
খ্রিস্টান পাদ্রী আর কি। তিনি হচ্ছে গিয়ে ধর্ম প্রচারক করতেন, আর হচ্ছে ইংরেজ ধর্মযাজক, তার সাথে উনি অঙ্ক নেওয়া কাজ করবার করতেন। তো তোমাকে যেটা পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে ভেন চিত্র আবিষ্কারক ভেন। ভেন নাম থেকে তুমি বুঝতে পারতেছো যে ভেন চিত্র আবিষ্কারক ভেন, জন ভেন। তো তোমার যদি কখনো এরকম খ্যাতমার্কা কোশ্চেন আসে যে এটা ওনার জন্ম মৃত্যু কবে, তো তখন তোমাকে কিন্তু জন্ম মৃত্যু সালটা একটু মনে রাখতে হবে, 1834 আর 1883। তো ভেন চিত্রের সংজ্ঞা আশা করি আসবে না, কিন্তু মাঝে মাঝে বোর্ড কোশ্চেনও আসা পড়ে। তো সেটের উপাদানগুলোকে যে চিত্রের সাহায্যে প্রকাশ করা, এটা নিজের মতো লিখলেই নাম্বার পেয়ে যাবে। মানে সেটের উপাদানগুলোকে যে চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ভেন চিত্র বলে। তো ভেন চিত্রে সাধারণত আয়তকার, বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করা হয়। তো আমরা দেখছিলাম যে সার্বিক সেটকে প্রকাশ করতে আয়তক্ষেত্র ব্যবহার করা হয়, আর অন্যান্য যে সেটগুলো আছে এর মধ্যে যে সেটগুলো থাকে ওগুলো আমরা বৃত্ত দ্বারা প্রকাশ করতাম। তো উপসেট আমি একটু আগে উপসেট দেখে এসেছি যে একটা সেটের সকল উপাদান নিয়ে যতগুলো সেট গঠন করা যায় সেগুলো হচ্ছে ওই প্রদত্ত সেটের উপসেট। আর এটা হচ্ছে আমাদের উপসেটের সাইন, এটা হচ্ছে উপসেটের সিম্বল। এ উপসেট সার্বিক সেট, মানে এ হচ্ছে সার্বিক সেটের উপসেট, এই সিম্বল দ্বারা আমরা বুঝতে পারি। তো উপসেটের মধ্যে দুইটা প্রকার ভেদ আছে, প্রকৃত উপসেট আর অপ্রকৃত উপসেট। তবে এটা নিয়ে আমাদের অষ্টম শ্রেণীতে আলোচনা করা হয় না, এটা আমাদের নবম শ্রেণীতে আলোচনা করা হয়, এটা নিয়ে আমাদের কোশ্চেনও হয় না অষ্টম শ্রেণীতে। তো আমরা একটু সহজে বাদ দিতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এ সেটের উপসেট, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ সেটের দুইটা উপাদান আছে। তাহলে আমরা যে শিখেছিলাম 2 টু দি পাওয়ার 2 মানে 4, মানে 4টা উপসেট থাকবে। এই দেখো 4টা উপসেট আছে, এখানে এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। তারপর এটা হচ্ছে সার্বিক সেট বলা হচ্ছে, মানে আমরা যে আয়তক্ষেত্র দ্বারা যার মধ্যে আমাদের সব সেট ছিল সেটা হচ্ছে সার্বিক সেট। তো সকল সেট যদি একটা সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে উপসেট গুলো সার্বিক সেট বলে। তো সার্বিক সেটকে সাধারণত এই ইউনিভার্সাল সেট দ্বারা প্রকাশ করা হয়। ইউ ফর ইউনিভার্সাল সেট, আর এটা কিন্তু ইউনিয়ন সাইনের সাথে গোলাবা না, ইউনিয়ন সাইনে কখনো ইউ এর উপর দুটো দাগ থাকে না, এটা শুধুমাত্র ইউনিভার্সাল সেটই থাকে। আর এটা হচ্ছে পূরক সেট। পূরক সেট তোমাকে বুঝিয়েছিলাম যে এই যে এটা হচ্ছে আমাদের একটা সার্বিক সেট, আর এটা হচ্ছে আমাদের বৃত্ত দ্বারা আমরা এ সেট বুঝাইছি। তো আমরা এ সেটের পূরক সেট জানতে চাইলে আমরা এই এ সেটটাকে এই সার্বিক সেট থেকে বাই করে দেবো, তারপর আমরা যা পাবো এই যে বাইরে আয়তক্ষেত্রে এই বৃত্তের বাইরে যা কিছু আছে সেটাই হচ্ছে পূরক সেট। তো এখানে এটাই সংজ্ঞা দেওয়া আছে, যদি ইউ কোনো সার্বিক সেট হয় এবং এ সেটে যদি ইউ সেটের উপসেট হয় তাহলে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় তাকে পূরক সেট বলে। জাস্ট এখানে সংজ্ঞাটা বলা আছে। আর সংযোগ সেট, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তো ইউ ফর ইউনিয়ন, এই ইউ এর মানে হচ্ছে ইউনিয়ন, আর ওই ইউ এর মানে ছিল ইউনিভার্সাল সেট। তো এ আর বি যদি দুইটা সেট থাকে তো তার সকল উপাদান নিয়ে তুমি সংযোগ সেট বের করবে। যেমন ধর এখানে এ বি সি তিনটা সেট দেওয়া হচ্ছে, এখন এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি মানে হচ্ছে এ এর মধ্যে 1 2, বি এর মধ্যে 2 3, আর রিপিট করার তো দরকার নেই, তাই 2 2বার লেখার দরকার নেই। তো 1 2 3 হচ্ছে এ ইউনিয়ন বি। আর ছেদ সেট, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। তো এ আর বি যদি দুইটা সেট হয় আমরা দেখতেই পাচ্ছি যে এ আর বি এর মধ্যে 2 কমন আছে, তো আমরা বলবো যে এ ছেদ বি সমান 2, সহজে বলতে পারি। তারপর হচ্ছে নিশ্ছেদ সেট। নিশ্ছেদ সেট কোনগুলো? যেগুলোর মধ্যে কোনো কমন থাকে না। যেমন হচ্ছে ধরো সি হচ্ছে 5 আর 6, ডি হচ্ছে 7 আর 8, এগুলোর মধ্যে কিন্তু কোনো কমন নেই। তার মানে আমরা বলবো যে এটার মধ্যে শুধুমাত্র ফাঁকা সেট আছে। ফাঁকা সেট মানে কিছু নাই, কিছু না থাকা মানে ফাঁকা সেট। তো যেসব উপাদানের ছেদ করলে আমরা মানে ছেদ নির্ণয় করতে গেলে আমরা দেখি যে শুধুমাত্র ফাঁকা সেট পড়ে আছে, সেগুলোকে আমরা বলতে পারি নিশ্ছেদ সেট। তারপর এখানে এ থেকে বি বিয়োগ করে দেখানো হয়েছে। যখন তোমাকে বলবে এ থেকে বি বিয়োগ করো তখন তুমি সবসময় বি এর যে উপাদানটা আছে সেটা দেখবা যে 2টা এর মধ্যে কোথাও আছে কিনা। এখানে দেখো এর মধ্যে কিন্তু 2 আছে, তখন তুমি 2টা বাদ দিয়ে দিবা। তারপর হচ্ছে প্রথম সেটে যেমন আছে সেরকম লিখে দিবা। জাস্ট দ্বিতীয় সেটের যে উপাদানটা কমন আছে ওটা বাদ দিয়ে প্রথম সেট যেমন আছে তেমন লিখে দিবা। এখন দ্বিতীয় সেটে যদি এমন কিছু উপাদান থাকে 4 5 6 যেটা প্রথম সেটে নাই, তো তোমার সেটা দেখার দরকার নেই, কারণ 4 5 6 তোমার আলোচনার বিষয় না। তুমি হচ্ছে ফার্স্টের যে প্রথম যে উপাদানটা আছে সেটাই লিখে দেবা, আর ওটা তো কমন নাই, তো তোমার বিয়োগ করারও কিছু নাই। আর তারপরে এলিমেন্ট চিহ্ন যেটা বলেছিলাম, যেটা দ্বারা আমাদের উপাদান চিহ্ন বোঝানো হয়। যখন তুমি লিখবা 1 উপাদান এ, তখন বুঝবা যে 1 হচ্ছে এ সেটের একটা উপাদান। আবার এটা হচ্ছে এলিমেন্ট নট বা উপাদান নয় চিহ্ন, তখন তুমি বলবো 5 ইজ নট এলিমেন্ট অফ এ, অথবা 5 এর উপাদান নয়।
বা 5 উপাদানটি এ সেটের অন্তর্ভুক্ত নয়। তো এটাই। তো আজকে এই ক্লাসে আমরা এইটুকুই পড়বো। আসলে এইটুকুই আমাদের পুরো সেট চ্যাপ্টারের সবকিছু। এরপর যা কিছু আছে শুধুমাত্র তোমার প্র্যাকটিসের বিষয়। তো তুমি বইয়ের সবগুলো অঙ্ক করবা। তারপর তোমার কাছে যদি টেস্ট পেপার, তোমার কাছে কি টেস্ট পেপার আছে? না আপু, নবোদয় টেস্ট পেপার আছে। যে টেস্ট পেপারই থাকুক, যার মধ্যে তোমার কোশ্চেন, তুমি অনেকগুলো কোশ্চেন পাবা, সেই কোশ্চেনগুলো দেখবা তুমি পারো কিনা। যেগুলো একটু কঠিন লাগবে সেগুলো একটু হাতে করে দেখার চেষ্টা করবা। তারপর করে দেখার চেষ্টা করার পর যদি দেখো তুমি পারছো না, তোমার উত্তর মিলছে না, তখন তুমি আমাকে জিজ্ঞেস করবা, হোয়াটসঅ্যাপে নক দিবা, দরকার হলে আমি আবার ডেট দিয়ে আবার ক্লাস নেবো ওটার উপরে। তো সমস্যা নেই। তো তুমি এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি প্র্যাকটিস করলে পারবা। এখানে এর বাইরে আর কিছু নাই সেট চ্যাপ্টারে, এগুলোই ঘুরে ফিরে এগুলোই আসে সবসময়। তো এটুকুই, এটুকুই সেট চ্যাপ্টারে যা কিছু আছে এর মধ্যে সবকিছুই আছে। তো আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা আপু, আপু ছবিগুলো কি পাঠিয়ে দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই পিডিএফটাই পাঠিয়ে দেবো, ছবিগুলো পাঠিয়ে দেবো দরকার হলে। আর হচ্ছে ক্লাসটা রেকর্ডও করেছি, যদি হোয়াটসঅ্যাপে এত বড় ভিডিও দেওয়া যায় তাহলে ক্লাসের ভিডিওটাও দিয়ে দেবো। ওকে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।